আসসালামু আলাইকুম। কেমন হয় যদি যাদের একেবারেই পদার্থবিজ্ঞান কিছুই করা হয়নি বা পদার্থবিজ্ঞান পারে না, তাদের জন্য আমি যদি প্রত্যেকটা অধ্যায়ের শর্ট সিলেবাসে এসএসসি ২৬ এর জন্য যে সকল অধ্যায় রয়েছে, সেই সকল অধ্যায় থেকে যদি আমি এমন কিছু ম্যাথ করাবো বা কিছু ধরনের ম্যাথ করাবো যে ম্যাথগুলো করলে আসলে সেই অধ্যায়টাই কভার হয়ে যাবে বা ওখান থেকে প্রশ্ন আসলেই তুমি আসলে অ্যান্সার করতে পারবে বোর্ড পরীক্ষায়। তো এর ধারাবাহিকতা আজকে আমরা শুরু করতে যাচ্ছি পদার্থবিজ্ঞান, এসএসসি পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ অধ্যায় থেকে আমরা ৪টা ধরনের আমরা এখানে সিকিউ করব। ৪টা ধরনের আমরা এখানে প্রশ্ন আমাদের কাছে রয়েছে। তো আমরা এখানে এই ৪টা ধরনের আসলে প্রশ্নগুলা করব। তো আমরা আসলে প্রথমত এই ক্লাসগুলো আমরা যেভাবে করব সেটা হচ্ছে যে আ আমরা প্রথমত এই প্রশ্নগুলো করতে গেলে যে আসলে বেসিক গুলো লাগবে সে বেসিক আলোচনা করব এবং এরপরে এই প্রশ্নগুলো আমরা এইখানে সলভ করব ইনশাল্লাহ। তো চলুন আমরা আগে এই প্রশ্নগুলো মানে করতে গেলে কি বেসিক লাগবে সেগুলো করব। তাহলে আমরা বলতে পারি আমাদের এই ক্লাসটা হবে কম্প্যাক্ট সিরিজে বা অনশর্ট বলতে পারি আমরা। ওকে, একই সাথে আমরা বেসিকও করব, একই সাথে আমরা সৃজনশীলও করে ফেলবো। খুব কম সময়ের ভিতরে চেষ্টা করব বেসিক এবং সৃজনশীল সবকিছু করার। তো চলুন আমরা চলে যাই মূল আলোচনায়। তো আমরা আগে বেসিকটা জেনে নিই। প্রথমত আমাদের যে স্লাইড ক্যালিপার্স রয়েছে, আসলে আমরা স্লাইড ক্যালিপার্স দিয়ে আসলে কি পরিমাপ করা যায়? আমরা সাধারণত আমরা যে স্কেলগুলো ব্যবহার করি এটা হচ্ছে মিলিমিটার পর্যন্ত আসলে মাপা যায়। কিন্তু স্লাইড ক্যালিপার্স দিয়ে এই যে স্লাইড ক্যালিপার্স এটা হচ্ছে মিলিমিটারের থেকেও ছোট পরিমাপও এই স্লাইড ক্যালিপার্স দিয়ে পাওয়া যাবে। স্লাইড ক্যালিপার্সের একটা অংশ আছে প্রধান স্কেল, ওকে, আরেকটা রয়েছে ভার্নিয়ার স্কেল। তো প্রধান স্কেল, এখানে তো প্রধান স্কেল আমরা এটা দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। ওকে, তো আমরা আহ, প্রধান স্কেল হচ্ছে মিলিমিটার পর্যন্ত পাওয়া যাবে, ঠিক আছে, যেটা আমরা আসলে আহ, ওই সাধারণত স্কেল যেটা আমরা ব্যবহার করে থাকি আর কি সেটা। আচ্ছা, আর ভার্নিয়ার স্কেল থেকে আমরা এই বা এই স্লেট ক্যালিপার্স থেকে আমরা তাহলে কি করতে পারবো, সেটা হচ্ছে মিলিমিটারের থেকেও ছোট পরিমাপটা আমরা পাবো। আচ্ছা, তো প্রথমত ভার্নিয়ার ধ্রুবক বা কে হচ্ছে প্রকাশ করা হয় ভিসি দ্বারা। ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে ভার্নিয়ার স্কেলের এক ভাগ প্রধান স্কেলের এক ভাগের চেয়ে যতটুকু ছোট তার পরিমাপকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার স্কেলের এক ভাগ প্রধান স্কেলের এক ভাগের চেয়ে যতটুকু ছোট তার পরিমাপকে বলতেছি আমরা ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবককে ভিসি দ্বারা প্রকাশ করা হয়। সূত্রটা হচ্ছে যে ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইজিক্যাল টু এস মাইনাস এক্স। এখানে এসটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, যেটা 1 মিলিমিটার, এটা হচ্ছে ফিক্সড। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার, যেটা হচ্ছে কি ফিক্সড। আর এক্স হচ্ছে ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য। ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য 6। আর আমরা মেইনলি আমরা এই সূত্রটা ব্যবহার করি বা এটাও লাগে। তো ভিসি ইজ ইকাল টু বা ভার্নিয়ার ধ্রুবক ইজ ইকাল টু এস ডিভাইডেড বাই এন। এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, যেটার মান এম মানে 1 মিলিমিটার, যেটা সবসময়ের জন্যই একই, সবসময়ের জন্যই একই। এটা হচ্ছে ফিক্সড, একদমই ফিক্সড, নির্দিষ্ট, এর কোনো পরিমাপের কোনো পার্থক্য নেই। এটা একই, সব জায়গায় এক ব্যবহার হবে এস এর মান। এবং এক্স এর মানটা বা দুঃখিত এন এর মানটা হচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা বা ঘর সংখ্যা। এন এর মানটা হচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা বা ঘর সংখ্যা। ওকে, তাহলে আমাদের একটা সূত্র জানা হয়ে গেল। তো এই সূত্র এবং আমাদের সূত্র লাগবে দৈর্ঘ্যের সূত্র বা ব্যাসের সূত্র।
দৈর্ঘ্য বা ব্যাসের সূত্রটা কি? যে এল ইজ ইকাল টু এম প্লাস ভি গুণ ভিসি। এম হচ্ছে প্রধান স্কেলের পার্ট, ভি হচ্ছে ভার্নিয়ার সমপতন, আর ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তাহলে এম হচ্ছে প্রধান স্কেলের পার্ট, ভি হচ্ছে ভার্নিয়ার সমপতন, আর ভিসি হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক। ওকে, তাহলে দৈর্ঘ্য বা ব্যাসের সূত্র একই দুইটাই। ওকে, তো দৈর্ঘ্য বা ব্যাস হিসাবে তাহলে আমরা বলতে পারি, একটু বাংলায় করে নিই, যে প্রধান স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ার স্কেলের সমপতন বা পার্ট যেটাই বলতে পারি, ইন্টু হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা এই সূত্রগুলো একটু জানলাম। এরপরে এই যে আমাদের স্লেট ক্যালিপার্স থেকে যত অঙ্ক আছে সেগুলো আমরা করব টাইপ 1-এ, এরপরে টাইপ 2-তে আমরা করব হচ্ছে আমাদের আরেকটা রয়েছে স্ক্রু গাছ। তো স্ক্রু গাছের আমরা একটুখানি আলোচনা করি, বেসিকগুলো আলোচনা করি, তারপর সৃজনশীলে চলে যাব। ওকে, তো আমরা এখন স্ক্রু গাছ নিয়ে একটুখানি আলোচনা করি। স্ক্রু গাছের এখানে রয়েছে বৃত্তাকার স্কেল রয়েছে, আর এখানে এখানে মাথায় একটা টুপি বা টুপির মতো অংশ থাকে, একে বলা হয় পিস বা টুপি। আর এখানে এখানে থাকে এই যে এখানে এই জায়গায় এই জায়গাটায় থাকে হচ্ছে রৈখিক স্কেল। তাহলে এখানে হচ্ছে বৃত্তাকার স্কেল, এখানে হচ্ছে রৈখিক স্কেল, আর এখানে এই টুপির মতো অংশটাকে বলতে পিস বা টুপি, এটাকে বলা হয় স্ক্রু গজ। তো পিস কাকে বলে একটা প্রশ্ন আমাদের থাকে অনেক সময়, সেটা হচ্ছে স্ক্রু গজের টুপিটাকে ঘোরালে বৃত্তাকার স্কেলটি যতটুকু প্রবেশ করে, স্ক্রু গজের টুপিটি ঘোরালে বৃত্তাকার স্কেলটি যতটুকু প্রবেশ করে তাকে পিস বলে। স্ক্রু গজের টুপিটাকে যদি ঘোরাই, এই যে টুপিটাকে যদি ঘোরানো হয়, তাহলে যতটুকু বৃত্তাকার স্কেলটি যতটুকু প্রবেশ করবে, এই যে বৃত্তাকার স্কেল, এটা যতটুকু প্রবেশ করবে আহ, তাকেই বলা হয় পিস। ওকে, তো এখানে আমাদের সূত্র রয়েছে লঘিষ্ঠ গড়ন বা ন্যূনাঙ্ক, এটাকে আমরা প্রকাশ করি এলসি দ্বারা। আর এলসি ইজ ইকাল টু লঘিষ্ঠ গড়ন বা ন্যূনাঙ্ক ইজ ইকাল টু এলসি ইজ ইকাল টু পি বাই এন। পি হচ্ছে পিস, এন হচ্ছে ভাগ সংখ্যা বা ঘর সংখ্যা। ঠিক আছে, তাহলে ওখানে কি ছিল, ভিসি ইজ ইকাল টু এস ডিভাইডেড বাই এন, আর এখানে লঘিষ্ঠ গণন ইজ ইকাল টু এলসি ইজ ইকাল টু পি ডিভাইডেড বাই এন। ওখানে এস ছিল প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, আর হচ্ছে এন ছিল ঘর সংখ্যা। এখানে পি হচ্ছে এই এলসি হচ্ছে ন্যূনাঙ্ক বা হচ্ছে লঘিষ্ঠ গণন, আর পি হচ্ছে কি ওখানে ছিল ভিসি, আর এখানে ছিল এলসি। তাহলে ভিসি ছিল ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক, আর এখানে লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক হচ্ছে এলসি হচ্ছে এই লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক। আর ওখানে ছিল এস, আর এখানে হচ্ছে পি। ওখানে এস ছিল প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, এখানে পি হচ্ছে পিস। আর ওখানে এন ছিল ঘর সংখ্যা, এখানেও এন ছিল এক, কোনো পার্থক্য নাই, নাই এন এর কোনো পার্থক্য নাই। আচ্ছা, তো এখন হচ্ছে ব্যাস, ব্যাস হচ্ছে ডি। এখানে ব্যাসের সূত্র কি, ডি। এখানে কথা আছে, এই ব্যাসের ওখানেও তো ব্যাসের সূত্র বা দৈর্ঘ্যের সূত্র ছিল, কিন্তু এটা পার্থক্য আছে। কথা হলো যে ব্যাস এখানে রৈখিক স্কেল পার্ট, যেহেতু এটা হচ্ছে স্ক্রু গজের ক্ষেত্রে কিন্তু রৈখিক স্কেল পার্ট, বৃত্তাকার স্কেলের পার্ট ইনটু হচ্ছে লঘিষ্ঠ গণন। ওখানে কি ছিল, প্রধান স্কেলের পার্ট প্লাস হচ্ছে ভার্নিয়ার সমপতন গুণ হচ্ছে লঘিষ্ঠ গণন ছিল, বা এই প্রধান স্কেলের পার্ট এই ওই সব ছিল নাকি, একটু আগে আমরা তো দেখেছি নাকি, এটা কই, এই যে ওই ভার্নিয়ার ওই প্রধান স্কেল পার্ট গুণ হচ্ছে প্লাস হচ্ছে ভার্নিয়ার স্কেলের সমপতন বা পার্ট যেটাই বলি, আর গুণ হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। আর এখানে হচ্ছে রৈখিক স্কেল পার্ট প্লাস বৃত্তাকার স্কেলের পার্ট গুণ হচ্ছে লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক। ঠিক আছে, তো এখানে রৈখিক স্কেলের পার্টকে আমরা এল দ্বারা প্রকাশ করি, আর বৃত্তাকার স্কেলের যে পার্ট সেটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি, গুণ লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ককে আমরা এল সি দ্বারা প্রকাশ করি। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে কথা। তো এটাকে আমরা সূত্র আমরা দিয়ে দিয়েছি, এটা মুখস্থ রাখতে হবে। তো আমরা এখানে সূত্রগুলো একটু লিখে রেখেছি আমাদের ম্যাথ করার সুবিধার্থে। তো এটা হলো কথা। এখানে টাইপ 2 এর আমরা কিন্তু এখান থেকে এই এটার উপর নির্ভর করে আমরা টাইপ 2 এর ম্যাথ করব। এরপরে টাইপ 3 এর কিছু ম্যাথ রয়েছে, যেগুলা করতে গেলে আসলে এগুলো আমরা প্রশ্ন করার সময় এগুলো বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। এরপর টাইপ 4 এ চলে যাবো ইনশাল্লাহ। ওকে, টাইপ 4 এও কিন্তু খুব আপেক্ষিক ত্রুটি সংক্রান্ত যত কথা আছে সবই কিন্তু এখানে রয়েছে, আপেক্ষিক ত্রুটি সংক্রান্ত যেগুলো আছে। তো আমরা প্রথমত যে দুইটার বেসিক জেনেছি সেই দুইটার আমরা ম্যাথ করব।
তো ম্যাথ করার জন্য আমরা আগে তো প্রশ্ন লাগবে, তো আমরা প্রশ্নটা বের করি। হুম, ওকে। তো আমরা আহ প্রথম একটা প্রশ্ন রয়েছে এখানে, বলা হচ্ছে যে একটি ভার্নিয়ার স্কেলের 10 ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম 9 ভাগের সমান। এখানে বলা হচ্ছে যে একটা ভার্নিয়ার স্কেলের 10 ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম 9 ভাগের সমান হলে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো। ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো। এখানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার, এটা দেওয়া থাক আর না থাক, এটা হচ্ছে ফিক্সড। এটা ফিক্সড, এটা কিন্তু ফিক্সড। ওকে। তো এখন কথা হলো যে আমাদের তাহলে আমরা এখন কি করতে যাচ্ছি, আমরা এখন সিকিউ সলভে যাব। সিকিউ সলভ। ওকে, এখন আমরা সিকিউ সলভে চলে যাব। এখন আশা করি দেখা যাচ্ছে। তো বলা হচ্ছে যে ভার্নিয়ার ধ্রুবকের মান নির্ণয় করতে বলা হচ্ছে। তো এখানে আমাদের কি কি আসলে দেওয়া রয়েছে সেগুলো আমরা একটু করে লিখে ফেলি। তো এখানে এখানে দেওয়া রয়েছে এস বা প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। ওকে, এটা আমরা জানি। এরপরে বলা কি কি দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে ভার্নিয়ার স্কেলের 10 ভাগ। এই 10 ভাগ বা ভাগ সংখ্যা কত দেওয়া রয়েছে? 10। তাহলে এন এর মান বা ঘর সংখ্যার মানটা কত? 10। তো আমাদের বের করতে বলা হয়েছে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো। ভার্নিয়ার ধ্রুবক কি? ভিসি ইজ ইকুয়াল টু হোয়াট? তো এখানে আমরা কি জানি সূত্র? আমরা জানি ভিসি ইজ ইকুয়াল টু দুইটা সূত্র আছে, এস মাইনাস এক্স। তো এটা তো আমরা ব্যবহার করতে পারবো না, আমাদের এই সূত্রটা ব্যবহার করবো মেইনলি। বিসি ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এন। বিসি ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এন। এসটা কি? এসটা হচ্ছে এই প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য, ভাগ হচ্ছে এন হচ্ছে ভাগ সংখ্যা। তাহলে আমরা জানি যে এই ভিসি ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এন। তো এস এর মানটা কত? 1 ভাগ এন এর মানটা হচ্ছে 10। তাহলে এটা যদি বের করি আমরা, তাহলে আমাদের বেরোবে কত? 0.1 মিলিমিটার। এটা যদি ক্যালকুলেট করা হয়, তো এটাকে যদি আমরা আহ, এটা আমরা অতএব বলতে পারি ভিসি ইজ ইকুয়াল টু 0.1 মিলিমিটার। এই মিলিমিটারকে যদি আমরা এখন মিলিমিটারে না রাখতে চাই, সেন্টিমিটারে রাখতে চাই, তাহলে সেটা আমরা সেন্টিমিটারে রূপান্তর করে দিলে আসবে 0.01 সেন্টিমিটার। ওকে, অ্যান্সার। তো প্রথম অঙ্কটা চলে গেল। এখন আমরা 2 নম্বর যে ম্যাথটা রয়েছে সেটা করব। এখানে বলা হচ্ছে একটা স্লাইড ক্যালিপার্স। তো স্লাইড ক্যালিপার্স, ও আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখানে যে সূত্র ব্যবহার করতেছি এটা বুঝতে হবে। ভার্নিয়ার স্কেল বা এই যে কথাগুলো, প্রধান স্কেল, এগুলো বললে আমরা এই স্লাইড ক্যালিপার্সের সূত্রগুলো ব্যবহার করব। ওকে, অবশ্য ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা নেই। এরপর বলা হচ্ছে যে কি একটা, এখানে বলা হচ্ছে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি গোলকের ব্যাস পরিমাপে জন্য প্রধান স্কেল পার্ট হচ্ছে 7.3 সেন্টিমিটার, ভার্নিয়ার সমপতন হচ্ছে 8, এবং ভার্নিয়ার ধ্রুবকের মানটা হচ্ছে 0.1 মিলিমিটার পাওয়া গেছে। গোলকের ব্যাসটা নির্ণয় করতে বলা হয়েছে। যেহেতু স্লাইড ক্যালিপার্সের জিনিস বলা হচ্ছে স্লাইড ক্যালিপার্স, তাহলে আমরা ব্যাস নির্ণয় সূত্রটা আমরা দিয়েই আমরা কিন্তু এটা নির্ণয় করতে পারবো। তো আগে আমরা এখানে কি কি দেওয়া রয়েছে সেগুলো একটু লিখে ফেলি। তো এখানে আমাদের
দেওয়া আছে এম প্রধান স্কেলের পার্ট এম, প্রধান স্কেল পার্টকে এম দ্বারা প্রকাশ করা হয় 7.3 সেন্টিমিটার। এরপরে ভার্নিয়ার সমপতন, ভার্নিয়ার সমপতনকে আমরা কি প্রকাশ করি, ভি দ্বারা প্রকাশ করি। ভার্নিয়ার সমপতন হচ্ছে 8, আর ভার্নিয়ার ধ্রুবক ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ধ্রুবক 0.1 মিলিমিটার। তো মিলিমিটারে তো রাখতে পারবো না, তাহলে আমরা এটাকে কি করব, সেন্টিমিটারে প্রকাশ করে দেব। সেন্টিমিটারে প্রকাশ করলে কি আসে, 0.01 সেন্টিমিটার। কারণ হচ্ছে এখানে এইটা সেন্টিমিটারের এককে আছে, তাহলে এটা তো আর মিলিমিটার এককে রাখতে পারবো না, তাই এটা সেন্টিমিটারে করতে হবে। ওকে, তো আমরা কি জানি, সূত্র বসিয়ে দিই। আমরা জানি যে আমরা জানি ব্যাস ডি ইজ ইকাল টু এম প্লাস ভি গুণ ভিসি। এই সূত্র আমরা জানি। এম এর মান কত, 7.3 প্লাস ভি এর মান 8 গুণ ভিসি এর মান 0.01। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে ক্যালকুলেটরে আমরা যদি চাপি তাহলে আসবে 7.38 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, এটা হলো আমাদের অঙ্ক হয়ে গেল দুইটা। 3 নম্বরটা আমরা একটুখানি দেখি। এখানে 5টা অঙ্ক আছে টাইপ 1-এ, যেহেতু এটা আমরা একটুখানি করলে ভালো হয়, কারণ আমরা এই ক্লাস শেষে কিন্তু আমরা নোটটা দিয়ে দেব, সলভ সহ দিয়ে দেব। টাইপ 1, আচ্ছা, তাহলে 3 নম্বর বলা হচ্ছে যে সিরাট ক্যালিপার দ্বারা একটি দণ্ডের দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেলের পাঠ পাওয়া গেছে 4.2 সেন্টিমিটার। দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য কত, এত সেন্টিমিটার। বলা হচ্ছে যে যন্ত্রটির ভার্নিয়ারের ভাগ সংখ্যা 20 এবং প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের সংখ্যা এত। তো ভার্নিয়ারের সমপতন নির্ণয় করো। ভার্নিয়ারের সমপতন নির্ণয় করতে গেছে, অর্থাৎ ভি এর মানটা নির্ণয় করতে বলা হয়েছে। তো এটা আমাদের কি প্রশ্ন, ময়মনসিংহ 2020 প্রশ্নটা আইছে। তো এখানে আসলে জিনিসটা আসলে খুবই সহজ। কথা হলো যেখানে কি দেওয়া নাই কি তাই দেখতে হবে। কি কি দেওয়া আছে আগে একটু দেখে ফেলি, তারপরে অঙ্ক অঙ্ক তো আমরা বের করতে বলা হয়েছে কি, ভার্নিয়ার সমপতন। ভার্নিয়ার সমপতন মানে কি, আমরা এই সূত্রই ব্যবহার করব নাকি। ভার্নিয়ার সমপতন মানে কি, এই সূত্রই ব্যবহার করব। আর যেহেতু এখানে দণ্ডের দৈর্ঘ্য বলা হয়েছে, আর এখানে আগে তো ব্যাস ছিল, তাই ব্যাস নির্ণয় করতে বলা হয়েছিল, কিন্তু এই জন্য ডি দিয়েছিলাম। কিন্তু আমরা তো এখন ব্যবহার করব দণ্ডের দৈর্ঘ্য টর্ঘ্য এগুলো দেওয়া আছে, তো আমরা এখানে ব্যবহার করব এল এল দ্বারা। তো আগে আমরা সূত্রটাকে লিখে ফেলি, যে তাহলে সুবিধা হবে। আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এল ইজ ইকাল টু এম প্লাস ভি গুণ ভিসি। তো এখানে আমাদের এম এর মান আছে, প্রধান স্কেলের পার্টের মান আছে। ভার্নিয়ার সমপাতনের মানটা নাই। ভার্নিয়ার ধ্রুবকের কি মান দেওয়া আছে, নাই। ভার্নিয়ার ধ্রুবকের মানও কিন্তু দেওয়া নাই। আমাদের আছে কি, তাহলে একটু দেখি। এখানে কি আছে, এম এর মানটা আছে, ওই যে প্রধান স্কেলের পার্ট 4.2 সেন্টিমিটার এম এর মান আছে। আর দেওয়া আছে কি, দণ্ডের দৈর্ঘ্য, এই যে দণ্ডের দৈর্ঘ্য প্রধান স্কেলের পার্ট দেওয়া আছে 4.2, আর দণ্ডের দৈর্ঘ্য দেওয়া আছে 4.25 সেন্টিমিটার। তাহলে দণ্ডের দৈর্ঘ্য বা এল এর মানটা, এই যে এল এর মানটা হচ্ছে দেওয়া আছে, সেটা হচ্ছে 4.25 সেন্টিমিটার। আর প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের সংখ্যা তো জানি। তাহলে আমাদের কথা হলো, তাহলে ভিসি, কথা হলো যে একটা সমীকরণের ভিতরে যদি সব কয়টা মানে মান থাকে, শুধুমাত্র একটার মান যদি না থাকে,
তাহলে সেই সমীকরণ থেকে সেই মানটা বের করা যায়। কিন্তু একটার অধিক যদি হয়ে যায় তখন তো আর বের করা যাবে না। সবগুলার মানই আছে, একটার মান নাই, তখন বের করতে পারবো। কিন্তু এখানে তো দুইটার মান নাই, সমপতনের মানও নাই, ধ্রুবকের মানও নাই। তো ভার্নিয়ার ধ্রুবকের মানটা বের করে ফেলি। ভার্নিয়ার ধ্রুবক আমরা কি জানি, এস ডিভাইডেড বাই এন, নাকি বিসি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এন। এস এর মান কিন্তু দেওয়া আছে, এস এর মান আমরা জানি, দেওয়া থাক আর না থাক 0.1, 0.1 নয়, শুধুমাত্র ওয়ান, শুধুমাত্র ওয়ান ভাগ হচ্ছে এন এর মান। ঘর সংখ্যা কি দেওয়া আছে? ভার্নিয়ারের ভাগ সংখ্যা বা ঘর সংখ্যা 20 দেওয়া আছে এন এর মান। তাহলে আমরা এটা যদি বের করি তাহলে আসবে না 0.05 মিলিমিটার ক্যালকুলেটারে। কিন্তু আমাদের সবগুলা কিন্তু সেন্টিমিটারে আছে, সেন্টিমিটার রাখা যাবে না, মিলিমিটার সেন্টিমিটার আছে। তাহলে মিলিমিটার এখানে রাখা যাবে না, কারণ এটা 1 মিলিমিটার। ওয়ান কিন্তু মিলিমিটার আমরা বলে দিয়েছিলাম, ফিক্সড 1 মিলিমিটার, নাকি 1 মিলিমিটার। আর যে মানটা বেরোবে সেটাও মিলিমিটার এককেই থাকবে। তো মিলিমিটার এককে আমরা রাখতে পারবো না, এটাকে আমরা ওই করে ফেলবো, সেটাকে আমরা সেন্টিমিটারে করলে আসবে কত? আমরা যদি সেন্টিমিটার প্রকাশ করি 0.005 সেন্টিমিটার। ওকে, 10 দ্বারা ভাগ করে দিলেই এই যে মানটা না, এই মানটা মিলিমিটার, মিলিমিটার কি করব, মিলিমিটারে 10 দ্বারা ভাগ করব, 10 দ্বারা ভাগ করে দিলেই আমরা সেটা সেন্টিমিটার পেয়ে যাব। ওকে, তো আমাদের মানগুলো এখন রয়েছে। এখন আমরা চাইলে কি করতে পারবো, মানটা বের করতে পারবো। তো আমরা বের করি। তো আমাদের এখানে বের করতে হবে কি, ভার্নিয়ার এখন সবগুলো মান রয়েছে, শুধুমাত্র বের করতে হবে আমাদের এখন ভি, ভার্নিয়ার সমপতন। তো আমরা একটা কাজ কাজ করতে পারি, আমরা এখানে বা বলতে পারি যে এম প্লাস ভি গুণ ভিসি ইজ ইকাল টু এল, এটা বলতে পারি। বা এখন আমরা কি বলতে পারি, ভি গুণ ভিসি, ভি গুণ ভিসি ইজ ইকাল টু, তাহলে কি হবে, ভি গুণ ভিসি ইজ ইকাল টু যদি হয় তাহলে এল, এল তো থাকতে চাই, এম ওপাশে গেলে কি হয়ে যাবে, প্লাস ওপাশে গেলে মাইনাস হয়ে যায়। তাহলে বা এখন আমরা কিন্তু ভিসির মানটা খুব সহজে বের করতে পারবো। বা ভিসি ইজ ইকাল টু কি হয়ে যাবে, এল মাইনাস এম, তো এখানে স্থির থাকবে, এই ভিটা ওপাশে গিয়ে ভাগ হয়ে যাবে। ওকে, দুঃখিত, আমরা তো ভিসি এর মান বের করবো না, আমরা মান বের করবো না, আমরা তো বের করবো ভি এর মান। তাহলে ভি এর মানটা যদি বের করি তাহলে ভিসিটা ভাগ হয়ে যাবে। আচ্ছা, বা বা আমরা তো ভি এর মানই বের করবো, সমমাতনের মান। তাহলে ভি এখানে স্থির থাক, এল এল মাইনাস এম এখানে স্থির থাক, তাহলে ভিসিটা এখানে গিয়ে ভাগ হয়ে যাবে, এছাড়া কিচ্ছু না। বা ভি ইজ ইকাল টু, তাহলে বলতে পারি, এখন আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে আমাদের ম্যাথ হয়ে যাবে। তো এখানে মান কি কি আছে, এল এর মান কত আছে, এল এর মান হচ্ছে 4.25 মাইনাস এম এর মান হচ্ছে 4.2 ভাগ হচ্ছে ভিসি এর মান, ভিসি এর মান 0.005 বা 0.005, তাই তো? আচ্ছা, তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে বা ভিসি ইজ ইকাল টু, আমাদের যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আমাদের ভিসি এর যে মানটা সেটা কি আসতেছে, একটুখানি আমরা দেখি, ক্যালকুলেট করি। 4.25 মাইনাস 4.2 ডিভাইডেড বাই 0.005, 10, ভার্নিয়ার ধ্রুবকের মান 10। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা 3টা অঙ্ক কিন্তু করেছি, আমরা টাইপ 1 এর 3টা অঙ্ক করেছি আর বাকি 2টা করব এখন। তো এখন আমরা টাইপ 2 এর আমাদের যে বাকি যে 2টা ম্যাথ রয়েছে সেগুলো আমরা আসলে সলভ করার চেষ্টা করি। তো চলুন, তো আমাদের এখানে বলা হয়েছে যে স্লাইড ক্যালিপার্সের
সাহায্যে একটি দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করে প্রধান স্কেলের পাঠ পাওয়া গেছে আমাদের কত? প্রধান স্কেলের পাঠ হচ্ছে 9.9 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমপতন পাওয়া গেছে আমাদের 12 বা 12 এবং বলা হচ্ছে যে যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবকের মান 0.05 মিলিমিটার এবং দণ্ডটির প্রকৃত দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তো এই যে দিনাজপুর 2021-এর যে প্রশ্নটা, এটা কিন্তু সহজ প্রশ্ন। বলা হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য নির্ণয় করতে, সকল তথ্য দেওয়া আছে, দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। দৈর্ঘ্য বা ব্যাসের সূত্র যেটা, এটা তো আমরা জানি, অসুবিধা নেই। এটা সহজ প্রশ্ন। মূল কথা হচ্ছে যে ঢাকা বোর্ড 2021-এর যে সৃজনশীল প্রশ্নটা, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কিন্তু সবসময় এসে থাকে। তো আমরা এখানে কি কি দেওয়া রয়েছে? এখানে দেওয়া রয়েছে এম এর মান দেওয়া আছে। প্রধান স্কেলের পার্ট কত? প্রধান স্কেলের পার্ট হচ্ছে 9.9 আছে সেন্টিমিটার। এরপরে ভার্নিয়ার সমপতনের মান দেওয়া আছে 12 সেন্টিমিটার এবং আমাদের যে মানটা, সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবকের মান, ভিসি এর মানটা 0.05 মিলিমিটার। এটা মিলিমিটার রাখা যাবে না, 10 দ্বারা ভাগ করে দিলেই আমাদের আসে যাবে কত? 0.005 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখন আমরা কি জানি? আমরা জানি যে যেহেতু দৈর্ঘ্যের নির্ণয় কথা বলা হয়েছে, তাই এল দেবো। এল লেন্থ ইজ ইকুয়াল টু এম প্লাস ভি গুণ ভিসি। এম এর মান 9.9 প্লাস ভি হচ্ছে 12 ইন্টু ভিসি হচ্ছে 0.005। এটা যদি আমরা বের করি, ক্যালকুলেট করি, তাহলে আসতেছে 9.96 সেন্টিমিটার। ওকে, সহজ প্রশ্ন, অসুবিধা নেই। এখন আমরা 5 নম্বর যে প্রশ্নটা দেওয়া রয়েছে, সেটা হচ্ছে যে সিলাইট ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার এবং ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.002 সেন্টিমিটার। সিলাইট ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান হবে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন খুবই এসে থাকে এবং এই ধরনের প্রশ্নই আসবে। এই যে প্রশ্ন ঢাকা বোর্ড 2021 যেটা আমি দেখাচ্ছি এখন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এটা একটুখানি গুরুত্ব সহকারে করতে হবে। আমি যেভাবে করতে বলতেছি সেভাবে আসলে করে ফেলতে হবে। প্রথমত এন এর মানটা বের করতে হবে। ওকে, প্রথমত এন এর মানটা বের করতে হবে। আমাদের এন এর মান বের করলে আসলে কেল্লা ফতেখানে। তো এন এর মান বের করার পরে আমরা পরে আরো একটা ধাপ রয়েছে, সেটা আমরা দেখিয়ে দেব, অসুবিধা নাই। তো আমি যেভাবে করতে বলছি সেভাবে করব। তো আগে এন এর মানটা বের করবে, ঠিক আছে? আগে এন এর মানটা বের করতে হবে। তো এখানে ঢাকা বোর্ড 2021, আমি অবশ্যই এখানে কোনটা কোন বোর্ড এগুলো আমি লিখে দেবো আর কি। যেমন আমি এই ক্লাসের যে পিডিএফ ফাইলটা দিব, এটা কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ফাইল আমরা দিয়ে দিই আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্সে কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে ফেলবেন। তাহলে সেখানে আমরা কিন্তু এই সকল ক্লাস নোট এবং পিডিএফ সব কিছু দিয়ে দিই। আচ্ছা, তো এখন আমরা বেশি কথা বলবো না, মূল কাজে আসি। তো এখানে আমাদের রয়েছে যে এস এর মানটা কত দেওয়া থাক আর না থাক, 1 মিলিমিটার। বাট মিলিমিটার আমরা এখানে রাখতে পারবো না, সেন্টিমিটারে করে নিব। 10 দ্বারা ভাগ করলে 0.1 সেন্টিমিটার হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে যেহেতু আমরা এন এর মান বের করব, আমরা জানি ভিসি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এন, তাই তো? তাহলে আমাদের
এন এর মানটা বের করতে হবে, তার আগে তো বিসি এর মানটা দিতে হবে। বিসি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, ভার্নিয়ার দ্রবক 0.002, 0.002, তাই তো? মানে 0.002, তো যাই হোক, কি ডাবল জিরো নাকি? আচ্ছা, তাহলে এখানে ডাবল জিরো আমরা দিতে হবে সেন্টিমিটার, সেন্টিমিটার না, এটা এটা ভার্নিয়ার ধ্রুবক কত আছে, এটা কি সেন্টিমিটার আছে? আছে সেন্টিমিটার। তো আমাদের বের করতে হবে এন এর মানটা, প্রথমত এন এর মান বের করা আমাদের টার্গেট। ওকে, তো আমরা কি জানি এখন, যে আমরা জানি আমরা জানি আমরা জানি বিসি ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এন, ডিভাইডেড বাই এন, বা এন ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে, আমরা একটুখানি বুঝিয়ে দিই, আর ভালোভাবে বিস্তারিত দিলে ভালো হবে, তাহলে ভালো হবে। এটা আমরা বলতে পারি যে কি এস ডিভাইডেড বাই এন ইজ ইকুয়াল টু ভিসি, বা এন ইকুয়াল টু ভিসি এস ডিভাইডেড বাই ভিসি হয়ে যাবে। ওকে, এস ডিভাইডেড বাই ভিসি হয়ে যাবে। এখন এন এর মান বের করবো আমরা, তাহলে এন এর মান, এস এর মান হচ্ছে 0.1 সেন্টিমিটার, ভাগ ভিসি এর মান হচ্ছে 0.002 সেন্টিমিটার, বা এন এর মান তাহলে কত বেরোইতেছে, আমরা যদি বের করি, ক্যালকুলেট করি, তাহলে আমাদের এখানে মান আসবে কিন্তু 50। ওকে, আচ্ছা, এখন এখানে লিখতে হবে, এটা লেখার পরে লিখতে হবে একটা কথা, যে এটা কথা লিখবে যে ভার্নিয়ার স্কেলের এক ভাগ প্রধান স্কেলের প্রধান স্কেলের এক ভাগের থেকে লিখবে ছোট। এই ছোটর পরিমাণটা কি? ছোটর পরিমাণটা হচ্ছে এই ভার্নিয়ার ধ্রুবকের মানটা। এটা কিন্তু সব অঙ্কের ক্ষেত্রে এই এন এর মান বের করার পরে এই কথাটা একটু লিখতে হবে, কিন্তু পরিমাণটা হবে কি ভার্নিয়ার ধ্রুবকের মানটা কত, 0.002 সেন্টিমিটার। তাহলে এই যে মানটা, আমি যদি একটুখানি বোঝানোর সুবিধার্থে আমি একটুখানি লিখে দিচ্ছি, এটা কিন্তু পরীক্ষার খাতায় লেখা লাগবে না, এটা একটু বোঝার সুবিধার্থে আমি একটু লিখতেছি, এটা কিন্তু ধ্রুবকের মান, এটা পরীক্ষায় লেখা লাগবে না, আমি যতটুকু লিখতে বলেছি ততটুকু এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে, কিন্তু এই পরিমাণটা দিতে হবে ভার্নিয়ার ধ্রুবকের মানটা। ওকে, আচ্ছা, তাহলে এটা লেখার পরে আমরা লিখবো এবার শেষে, অতএব লিখতে হবে, অতএব, তাহলে আমাদের ভাগটা কত আইছে, 50 ভাগ হয়েছে, তাই বলবো যে ভার্নিয়ার স্কেলের যে ভাগটা আসবে শেষে, যে ভাগটা বেরোবে এন এর মান, এটা থেকেই আমাদের উত্তর শেষ হয়ে যাবে। কিভাবে লিখতে আমি একটুখানি বলে দিচ্ছি, যে এভাবে লিখতে হবে যে ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার স্কেলের
50 ভাগ প্রধান স্কেলের থেকে এখন আমরা কি করব, যে ভার্নিয়ার যে ধ্রুবকের মানটা, এই ধ্রুবকের মানটা সাথে আমরা এই 50 গুণ করব। এখানে ধ্রুবকের সাথে এই প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এইভাবেই করতে হবে। এই প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই লেখা ঠিক থাকবে, শুধুমাত্র এই ভাগের মান বা ধ্রুবকের মান এগুলো একটু পরিবর্তন হবে। লেখা ঠিক থাকবে, লেখা সবই একই রকম, সব অঙ্কের নিয়ম একই। ঠিক আছে, ওকে, আশা করি বোঝাতে পেরেছি। দিয়া ইজ ইকুয়াল টু কত বেরোবে, যত উত্তর কত বাইরেছে, যে 0.1 সেন্টিমিটার দিয়া লিখবো ছোট। ওকে, এতটুকু। এরপরে তাহলে এই এবার আমরা লিখবো যে অতএব প্রধান স্কেলের 0.1 সেন্টিমিটার হচ্ছে যে এটা বলা হয়েছে না, যে ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেল বা প্রধান স্কেলের কত ভাগের সমান হবে, তাই তো কথা। তো আমাদের আরো কিছু কথা এখানে লিখতে হবে, অবশ্যই এখানে জায়গা শর্টের কারণে আমি লিখছি না, এভাবে লিখবো যে অতএব যে এখানে বলা যেতে পারে যে এই যে আমরা এক ভাগ করে করতে হবে সমান কত, যে মূল স্কেলের বা প্রধান স্কেলের, মূল স্কেল বা প্রধান স্কেল একই কথা, মূল স্কেলের 0.1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু মূল স্কেলের 1 ভাগ। ওকে, এটা এটা লিখতে পারি। এবার আমরা বলতে পারি অতএব ভাগ সংখ্যা ইকুয়াল টু 50, আমার তো এন এর মান যত বেরোবে, এন এর মানটা যত বের হবে ততটাই আমরা এখানে লিখে দিব, মাইনাস হচ্ছে 1 সকল অঙ্কের ক্ষেত্রে। এমসিকিউ এর ক্ষেত্রে তো এন এর মান বের করে 1 মাইনাস করে দিলেই ভাগ সংখ্যা, কিন্তু সিকিউ এর ক্ষেত্রে তো এই সকল নিয়মগুলো ফলো করতে হবে, করেই অঙ্ক শেষ করতে হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। তো ভাগ সংখ্যা এন এর মান ভাগ হচ্ছে যত, এটা লেখার থেকে লিখে তারপর এই 1 বিয়োগ করতে হবে, মূল কথা 1 বিয়োগই করা লাগবে, যত এন বেরোবে, এন এর মান যত বেরোবে। তাহলে কত বেরোবে আমাদের, 50-এর তো যদি 1 বাদ দেওয়া হয় তাহলে 49 ভাগ, তাই তো। আচ্ছা, তাহলে একেবারে শেষে আমরা একদম বলতে পারি যে যাও, অনেকগুলো অতএব হয়ে গেছে, আমরা বাংলায় লিখি। অতএব ভার্নিয়ার স্কেলের লিখে দেব, তাহলে ভার্নিয়ার স্কেলের 50 ভাগ মূল স্কেলের বা প্রধান স্কেলের ক্ষুদ্রতম 49 ভাগের সমান। ওকে, ক্লিয়ার? এ কিন্তু সহজই, একদম কিন্তু সহজ। কারণ আমরা আগে এন এর মানটা বের করে নিব, এন এর মান বের করে এখন আমাদের এই যে নিয়ম একটুখানি ফলো করতে হবে। প্রথম বলবো যে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ প্রধান স্কেলের 1 ভাগের থেকে কতটুকু ছোট, এই ধ্রুবকের সমান মানটা বসাবো। এরপর বর্তমানে বলবো যে ভার্নিয়ার স্কেলের 50 ভাগ, মানে এন তো এখানে যত বেরোবে তত, এখানে যতটুকু বেরোবে ততটুকু এখানে বসাবো, যে ভার্নিয়ার স্কেলের এত ভাগ প্রধান স্কেলের থেকে। এইবার এই যে যত বাড়িবে ততকে আমরা ধ্রুবক দ্বারা গুণ করে তত সেন্টিমিটার ছোট দিয়া, তারপর দ্বিতীয় কথা লিখবো যে
অতএব মূল স্কেল বা প্রধান স্কেলের 0 অত যত সেন্টিমিটার ইজিক্যাল টু এখানে যতটা বেরোবে আর কি। এটা কিন্তু এখানে যতটুকু বেরোবে গুণ করে ধ্রুবকের সাথে গুণ করে যেটা মান বেরোবে আর কি। তো সেটা হচ্ছে মূল স্কেলের বলবো যে অতএব প্রধান স্কেল বা মূল স্কেলের এত সেন্টিমিটার ইজিক্যাল টু মূল স্কেল বা প্রধান স্কেলের ভাগ বা এক ভাগ কোনো এখানে কোনো ইয়ে নেই, এক ভাগই যত সেন্টিমিটার আসুক সেটা এক ভাগ। অতএব ভাগ সংখ্যা ইজিক্যাল টু এই এন এর মান যেটা বেরোবে তার থেকে এক বিয়োগ করে দিলে আমার বেরিয়ে যাবে। অতএব শেষে লিখবো যে ভার্নিয়ার স্কেলের এখানে যত ভাগ বেরোবে এন এর মান যত বেরোবে তত এখানে, তাই বলবো যে ভার্নিয়ার স্কেলের এই এত ভাগ মূল স্কেলের বা প্রধান স্কেলের ক্ষুদ্রতম মাইনাস করে যে মানটা হবে সেটা। ওকে, একদমই সহজ, কিন্তু একটুখানি নিয়মগুলো একটু অনুসরণ করতে হবে। তো এটা ছিল আমাদের টাইপ 1 এর একটা প্রশ্ন আমরা যেটা করতেছিলাম। তো টাইপ 1 এর আমরা অনেকগুলা 4-5টা প্রশ্ন করেছি। তো মোটামুটি আমাদের টাইপ 1 কিন্তু শেষ। এখন এই সংক্রান্ত আমার কথা হলো যে তোমাকে যদি আমি কিন্তু শুধুমাত্র নিয়মের অঙ্ক করাই দিয়ে যাব, এরপরে প্র্যাকটিস করার দায়িত্ব তোমার। ওকে, তো তুমি কি করবে এই ক্লাস শেষে এই টাইপ 1 এর এই সংক্রান্ত যত প্রশ্ন আছে সেগুলো একটুখানি তোমাদের টেস্ট পেপার বা গাইড রয়েছে সেখান থেকে করে ফেললেই হয়ে যাবে। ওকে, করলেই হয়ে যাবে। তো এখন আমরা টাইপ 1 এর ম্যাথ করেছি, এখন আমরা টাইপ 2 এ চলে যাব। তো আমরা টাইপ 2 এ চলে এসেছি। টাইপ 2 এ কিন্তু আমাদের টাইপ 2 এ ম্যাথ আছে কয়টা একটুখানি দেখি। 2টা ম্যাথ আছে, আমরা টাইপ 2 এ এখন করব। টাইপ 2 এর 2টা ম্যাথ একটুখানি করি। টাইপ 2 এ সহজ ম্যাথ আছে, অসুবিধা নেই। এখন আমরা তাহলে টাইপ 2 করব। টাইপ 2, ওকে। তো এখানে বলা হচ্ছে যে কি, যে স্ক্রু গজের বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা 50 এবং লঘিষ্ঠ গণন হচ্ছে 0.01 মিলিমিটার। তো যন্ত্রের পিচ কত? হা হা, খুবই সহজ না? তো আমরা সূত্র কি জানি? আমাদের সূত্র আছে না, আমরা সূত্র কিন্তু অলরেডি বলেই দিচ্ছি, এখানে লেখা আমি রেখেছি সুবিধাতে। এলসি ইজিক্যাল টু পি বাই এন, এবং প্যাসেজ যে সূত্র সেটা তো রয়েছেই। ওকে, তাহলে এটা আমরা জানি এলসি ইজিক্যাল টু পি বাই এন। আমাদের বলা হয়েছে যন্ত্রের পিচ বের করতে। তো আমরা জানি এলসি মানে কি লঘিষ্ঠ গণন। এলসি মানে কি লঘিষ্ঠ গণন ভাগ হচ্ছে পি, এলসি ইজিক্যাল টু পি বাই এন মানে পিচ ভাগ হচ্ছে এন। তো পিচ রয়েছে এই সূত্রের ভিতরে, আর বাকি দুইটা থাকলে বের করতে পারা কোনো ব্যাপার না। তো আমরা এখানে কি কি দেওয়া রয়েছে আমাদের প্রশ্নে, যে স্ক্রু গজের বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা 50 এবং লঘিষ্ঠ গণন হচ্ছে আমাদের 0.01 মিলিমিটার। তাহলে ভাগ সংখ্যা আর হচ্ছে লঘিষ্ঠ গণনের মান দেওয়া আছে, মানে কি এখানে এলসি এর মান দেওয়া আছে কত, লঘিষ্ঠ গণন 0.01 মিলিমিটার, আর মিলিমিটার রয়েছে, আর হচ্ছে আমাদের এন এর মানটা দেওয়া রয়েছে। এন এর মানটা কত? 50। তো আমাদের বের করতে হবে কি যন্ত্রের পিচ, পি। ওকে, তো আমরা জানি এলসি ইকুয়াল টু পি ভাগ এন, পি ভাগ এন, বা পি ভাগ এন ইজ ইকুয়াল টু এলসি, বা পি ইকুয়াল টু এলসি ভাগ ওই পাশে গেলে গুণ হয়ে যায় এন, বা পি ইজ ইকুয়াল টু এলসি এর মান কত 0.01 ইন্টু এন এর মান 50। তাহলে আমরা এটা যদি বের করি তাহলে অতএব পি, আমাদের যদি বের করি পি এর মানটা, পিসের মান, তাহলে আসতেছে কত 0.5 মিলিমিটার। এটা আমরা যদি বের করি তাহলে আসবে। ওকে, আচ্ছা, টাইপ 2 এর একটা ম্যাথ করলাম। এখন আমরা টাইপ 2 এর যে 2 নম্বর ম্যাথটা একটু করি, এখানেই ধরে যাবে আর কি, ছোট ম্যাথ। বলা হচ্ছে যে রৈখিক স্কেলের পার্ট হচ্ছে 3 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের ঘর সংখ্যা, স্কেলে মানে পার্ট সংখ্যা আর কি, বা ঘর সংখ্যা কত
20 হলে তারের ব্যাস বা পুরুত্ব কত? এখানে এলসি এর মানটা কিন্তু দেওয়া আছে এখানে এই যে 0.01 মিলিমিটার। ওকে? তো এখানে আমাদের বের করতে বলা হয়েছে কি? এখানে একদমই সহজ বিষয়। এখানে আর উম এখানে কোনো ইয়ে নাই আরকি। একদমই সহজ বিষয়। তো এখানে কি, কি আছে একটু লিখে ফেলি। সূত্র বসায় দিয়ে গেলাম। ব্যাসের যে সূত্রটা। তো এখানে কি, কি দেওয়া আছে? আমাদের এল এর মান দেওয়া আছে। এল এর মান হচ্ছে এল এর মান কি দেওয়া আছে? হ্যাঁ, দেওয়া আছে। এল এর মান। এল এর মান দেওয়া আছে। রৈখিক স্কেলে পাঠের মান তো অবশ্যই এল। তো 3 মিলিমিটার হচ্ছে এল এর মান এবং সি এর মান সি এস সি দেওয়া আছে, যেটা মানে বৃত্তাকার স্কেলের পার্ট। আমি তো বৃত্তাকার স্কেলের পার্ট কত? 20। আর তা হচ্ছে এল সি এর মান দেওয়া আছে নিচে 0.01 মিলিমিটার। বের করতে হবে কি? বের করতে বলা হয়েছে ব্যাস বা পুরুত্ব ডি এর মান। তো আমরা জানি কি ডি ইকুয়াল টু এল প্লাস সি, এই যে সূত্র ডি ইজ ইকুয়াল টু এল প্লাস সি গুণ এল সি, সি গুণ এল সি। তাহলে আমরা যদি বের করি তাহলে 3 প্লাস 20 গুণ 0.01। তাহলে যদি আমরা বের করি তাহলে আমাদের আসতেছে এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আমাদের আসবে যে 3.2 মিলিমিটার। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা তাহলে শেষ করে ফেললাম কি? আমরা কিন্তু টাইপ 2 ও শেষ করে ফেললাম, মাত্র 2টা অঙ্ক। এবং আমরা এখন টাইপ 3-র যে সকল এটা রয়েছে আমরা সেগুলো করব অবশ্য। তো যাই হোক, টাইপ 3-র প্রশ্ন আমরা করব। তার আগে আমরা টাইপ 3 এর যে বেসিক আমি বলছিলাম যে টাইপ 3-র বেসিকটা একটুখানি ক্লিয়ার করে দেব, সেটা আমরা করব আর কি। তো চলুন। তো এখন আমরা এই টাইপ 3 এর জন্য যে অঙ্কগুলো রয়েছে এগুলো করতে যে জিনিসগুলো আসলে জানতে হবে এগুলো জানি যে আয়তন বা ক্ষেত্রফল এই ধরনের যে রিলেটেড যে অঙ্কগুলোর ক্ষেত্রে মূল টার্গেট হচ্ছে প্রথমত আর বের করা বা ব্যাসার্ধ বের করা। এক্ষেত্রে ব্যাসের সূত্র আমরা কি জানি? ডি ইজ ইকুয়াল টু এম প্লাস ভি গুণ ভিসি, এটা সিলাইট ক্যালিপার্সের ক্ষেত্রে। আর হচ্ছে ডি ইজ ইকুয়াল টু এল প্লাস সি গুণ এল সি, এটা স্ক্রু গাজের ক্ষেত্রে। এই সূত্র দিয়ে প্রথমত আমরা ব্যাস বের করে নিই। ব্যাস বের করে এবার ব্যাসকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাই। তাহলে আমরা আর বের করতে পারবো। আর যদি প্রশ্ন এরকম হয় নিরেট কোনো বস্তু বললে তাহলে আয়তন ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। এরপর যদি প্রশ্নে বলে যে ঘন বস্তু, তাহলে আয়তন বের করতে গেলে তার দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আর যদি বলে যে সিলিন্ডার, তাহলে তার হচ্ছে আমরা যে আয়তন বের করতে গেলে 4/3 পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ করলেই সিলিন্ডারের যে আয়তন সেটা বের হয়ে যাবে। ঘনক ঘনক বস্তুর ক্ষেত্রে তাহলে এ কিউব, অর্থাৎ সেই বস্তুটার মানে যদি আয়তন বের করতে হয় যে মানটা দেবে ঘনক বস্তুর ক্ষেত্রে তার এ কিউব কিউব করে দিলেই কি হয়ে যাবে, সেটা আয়তন বের হয়ে যাবে। তো এই সূত্র থেকে আমরা কি করতে পারি? আয়তনগুলো বের করতে পারি। ওকে, আচ্ছা। তাহলে আমাদের বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন রকম এটা বলবে। সেক্ষেত্রে আমাদের মূল এই রিলেটেড অঙ্কের ক্ষেত্রে আমাদের টাইপ 3 এর ক্ষেত্রে মূলত হচ্ছে আর দিয়েই সবকিছু বের করতে হয়। কারণ হচ্ছে আসলে অঙ্কে গেলেই বোঝা যাবে। কারণ বলবে যে আয়তন বের করতে, মানে এই গোলক বস্তুর আয়তন, ঘনক বস্তুর এই যে বা সিলিন্ডার বস্তুর এগুলো সবগুলো আয়তন বের করতে বলে। এক্ষেত্রে শুধুমাত্র এই যে স্ক্রু গজের ক্ষেত্রে সিলেট ক্যালিপার্সের ক্ষেত্রে এই যে মানগুলো দেওয়া থাকে এই পার্ট, প্রধান স্কেলের পার্ট, ভার্নিয়ার স্কেলের পার্ট, ধ্রুবক বা স্ক্রু গজের ক্ষেত্রে রৈখিক স্কেলের পার্ট, রৈখিক স্কেলের ঘর সংখ্যা বা হচ্ছে লঘিষ্ঠ গুণন, এগুলোর মান দেওয়া থাকে। দিয়ে বলে যে ওই বস্তুটার হচ্ছে এই আয়তন বের করতে। এখন সেই বস্তুটা হতে পারে নিরেট, সেটা ঘন বস্তু হতে পারে, গোলক হতে পারে, সিলিন্ডার হতে পারে, ঘনক হতে পারে।
সেক্ষেত্রে বিভিন্ন রকম বস্তুর ক্ষেত্রে বিভিন্ন রকম এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো ব্যবহার করে আমরা মূলত তার হচ্ছে আয়তনটা বের করবো। এই হচ্ছে এই ধরনের অঙ্কের মূল কথা। তো আমরা এখানে উদাহরণ হিসেবে আমরা দু একটা অঙ্ক দেখি করি, করলে আসলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমরা এই প্রশ্নে চলে যাই। ওকে, তো টাইপ 3-এর একটা প্রশ্নে কি বলা হয়েছে, দুইটা প্রশ্ন আমরা এখানে নিয়েছি আমাদের আসলে ক্লিয়ার করার জন্য প্রশ্ন। তো টাইপ 3-এর প্রথম একটা প্রশ্ন, তো আমরা এখন টাইপ 3-এর প্রশ্নগুলো সলভ করব। তো আমাদের কলম কোথায় গেল? আচ্ছা, তাহলে টাইপ 3-এর প্রশ্ন আমরা এখন করতে যাচ্ছি। ওকে, টাইপ 3, টাইপ 3 এর অঙ্কগুলো করতে যাচ্ছি। তো এখানে বলা হচ্ছে যে দুইটা বস্তু রয়েছে, একটা ঘন বস্তু আর একটা হচ্ছে নিরেট বস্তু। একটা ঘন বস্তু আর একটা নিরেট বস্তু। তো বলা হচ্ছে যে এই যে ঘন বস্তুটা, এটার হচ্ছে মানটা দেওয়া রয়েছে একটা যে বাহুর মান 6.55 সেন্টিমিটার ঘনবস্তুর ক্ষেত্রে, আর এখানে একটা নিরেট বস্তু আছে, তার আর এর মান বা ব্যাসার্ধ দেওয়া রয়েছে। তো এখন আমাদের বের করতে বলতেছে। তো এই ধরনের অঙ্ক কিন্তু খুবই মানে এসে থাকে, তো আমরা করি। এটা কিন্তু বরিশাল 2021 আইছে, তো আমরা এটা করব। এখন বলতেছে যে প্রশ্নটা কি, তো এখানে মূল প্রশ্নটা কি, প্রশ্নটা করা আছে যে নিরেট বস্তুটাকে, নিরেট বস্তু অর্থাৎ এই যে বস্তুটা, এই যে বস্তুটা, একে আমরা এই বস্তুটার ভিতরে প্রবেশ করালে এর এই বস্তুটার আয়তন খালি থাকবে কিনা, আয়তন কিছু অংশ খালি থাকবে কিনা। তাহলে আমাদের কথা হলো এই বস্তুটার আয়তন বের করতে হবে, এই বস্তুটার আয়তন বের করতে হবে, করে বড়টা থেকে ছোটটা মাইনাস করলে যে অংশটুকু ফাঁকা থাকবে বা যতটুকু অবশিষ্ট থাকবে ততটুকুই কি আমাদের অবশিষ্ট, তাই তো? একদমই সহজ জিনিস। তো আমরা প্রথমত ঘন বস্তু এবং নিরেট বস্তু দুই বস্তুর ক্ষেত্রে আমাদের আয়তনটা বের করতে হবে, তাই তো? তো আমরা বের করি। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখানে প্রথমত বলি যে নিরেট বস্তুর ক্ষেত্রে, নিরেট বস্তুর ক্ষেত্রে, তো নিরেট বস্তুর ক্ষেত্রে এখানে কি কি দেওয়া আছে আমরা একটুখানি লিখে ফেলি। নিরেট বস্তুর ক্ষেত্রে এখানে কি দেওয়া আছে যে নিরেট বস্তুর ক্ষেত্রে এর ব্যাসার্ধটা দেওয়া আছে, আর এর মানটা এই যে 2.5 সেন্টিমিটার কিন্তু এর ব্যাসার্ধ, এবং বস্তুটির প্রত্যেক ধারের, না, নিরেট বস্তুর ক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে এটা এই এতটুকু যথেষ্ট। তো নিরেট বস্তুটার ক্ষেত্রে আমাদের এতটুকু, আর ঘন বস্তুটার প্রত্যেকটা ধারের একটা দৈর্ঘ্য দেওয়া রয়েছে। এটা তো আমরা তো ঘন বস্তুর ক্ষেত্রে যাচ্ছি না, আমরা যাচ্ছি নিরেট বস্তুর ক্ষেত্রে। তো নিরেট বস্তুর ক্ষেত্রে আমাদের এই এটা রয়েছে, আমাদের বের করতে হবে মূলত আয়তন, তাই তো? আমাদের আয়তন বের করতে হবে। অতএব নিরেট বস্তুর ক্ষেত্রে আয়তন আমাদের কি সূত্র ছিল মনে আছে? বলা ছিল না? এই যে আমরা একটু সুবিধার্থে বলি, এই যে নিরেট যদি বলে তাহলে তার আয়তন বের করতে হবে 4/3 পাই আর কিউব দিয়ে, 4/3 পাই আর কিউব দিয়ে আমরা কিন্তু এটা বের করব। তাহলে নিরেট বস্তুর ক্ষেত্রে আয়তন ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, 4/3 পাই, ও দুঃখিত, পায়ের মানটা তো আমরা জানি 1416 ইন্টু আমাদের আর এর মান আছে 2.5 সেন্টিমিটার, এটা যদি কিউব কিউব করে দেব তাহলে আমাদের যে অ্যান্সার যেটা আসবে সেটা হলো, যদি ক্যালকুলেট করা হয় তাহলে মানটা আসতেছে এত
সেন্টিমিটার কিউব। ওকে, এটা হচ্ছে আমাদের নিরেট বস্তুর ক্ষেত্রে আয়তন। এখন ঘন বস্তুর ক্ষেত্রে, ঘন বস্তুর ক্ষেত্রে, ঘন বস্তুর ক্ষেত্রে এখানে কি আছে? ঘন বস্তুর ক্ষেত্রে এখানে রয়েছে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য, দৈর্ঘ্য ধরলাম এ ইকুয়াল টু কত, 6.55 সেন্টিমিটার। ওকে, তো আমরা কি করতে পারি? আমরা বের করব আয়তন। এখন কথা হলো, ঘন বস্তুর ক্ষেত্রে আয়তন কি জানি? এ কিউব না নাকি? এটা তো ঘন বস্তুর ক্ষেত্রে আমরা ঘনক বস্তু এর ক্ষেত্রে আমরা কিউবের এ কিউব করতে পারি। তাহলে এর মানটা দেওয়া আছে কত, 6.55। এর যদি আমরা কিউব করে দিই তাহলে কিন্তু আমাদের মানটা চলে আসবে। কত আসতেছে? 0.01 সেন্টিমিটার আইছে। দুইটা কিন্তু আয়তন আমাদের অলরেডি হয়ে গেছে। অতএব মানে খালি অংশের আয়তন, খালি অংশের আয়তন। তাহলে কি করব? বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেব। কত? মানে কি, এই যে ঘন বস্তু, ঘন বস্তুর আয়তন মাইনাস নিরেট বস্তুর আয়তন, বস্তুর আয়তন। তাহলে ঘন বস্তুর আয়তন মাইনাস হচ্ছে নিরেট বস্তুর আয়তন যদি করা হয় তাহলে 281 মাইনাস নিরেট বস্তুর আয়তন হচ্ছে 65.45। তাহলে দুইটা বিয়োগ করলে আসতেছে, যদি ক্যালকুলেট করি তাহলে 215.56 সেন্টিমিটার কিউব আসবে আমাদের উত্তর। ওকে, এটা হলো কথা। তাহলে ঘন বস্তুর ক্ষেত্রে আমাদের ঘনক বস্তু বা ঘনক বস্তু অথবা ঘন বস্তুর ক্ষেত্রে তার আয়তন আমরা কি করতে কিউব করতে পারি, কিংবা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, একই কথা করে দিলেই হয়ে গেল। তো আমরা এখন দুইটা এক নম্বর একটা তো প্রশ্ন করলাম, আর একটা প্রশ্ন রয়েছে যেটা মেইন প্রশ্ন, সেটা হলো এটা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা বলতেছিলাম। তো আমরা টাইপ 3-এর একটা করলাম। এখন 2 নম্বর প্রশ্নটা একটু করি। বলা হচ্ছে যে স্ক্রু গাজের সাহায্যে একটা সিলিন্ডারের ব্যাস মাপার পর ক্ষেত্রে মূল স্কেল পার্ট পাওয়া গেছে। এই যে খেয়াল করুন, বা মূল স্কেল মানে প্রধান স্কেলের পার্ট। এরপরে কি বলা হয়েছে যে বৃত্তাকার স্কেল। তাহলে এখানে কিন্তু এখানে স্ক্রু গজ বলা হয়েছে, আর মূল স্কেলের পার্ট পাওয়া গেছে, বৃত্তাকার স্কেলের পার্ট পাওয়া গেছে, আর পাওয়া গেছে কত পিস, এত 1 মিলিমিটার, এবং বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা পাওয়া গেছে n এর মান 100। তাহলে সিলিন্ডারটির ব্যাস এবং উচ্চতা সমান হলে সিলিন্ডার আয়তন কত? বলা হচ্ছে যে সিলিন্ডারটির ব্যাস যেটা এবং উচ্চতা, যদি ব্যাসের মান এবং উচ্চতার মান একই হবে তাহলে আয়তন কত? সিলিন্ডারের আয়তন। খুবই একদমই সহজ বিষয়।
তো প্রথমত আমরা যদি ব্যাস ব্যাস বের করতে পারি তাহলে উচ্চতা পেয়ে যাব, আর উচ্চতা পাইলে আমরা কিন্তু সিলিন্ডার আয়তনও পেয়ে যাবো। কিভাবে আমরা করি, তো এখানে কি কি দেওয়া রয়েছে আমরা একটুখানি লিখে ফেলি, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। এখানে দেওয়া রয়েছে যে মূল স্কেলের পার্ট, মানে এখানে তো কি কি দেওয়া রয়েছে, তাহলে মূল স্কেলের পার্ট এল, এল এর মানটা দেওয়া রয়েছে, এল এর মান হচ্ছে 4.2 সেন্টিমিটার মূল স্কেলের পার্ট, ঠিক আছে, মূল স্কেলের পার্ট এত। তারপর বৃত্তাকার স্কেলের পার্ট, বৃত্তাকার স্কেলের পার্ট সি এর মান কত, 45, এবং পিস দেওয়া রয়েছে, পিস দেওয়া রয়েছে পি, ওই দুঃখিত এল, ওই কি দেওয়া রয়েছে, পিস পি, পি এর মানটা দেওয়া রয়েছে 1 মিলিমিটার, আর হচ্ছে ঘর সংখ্যা দেওয়া রয়েছে বৃত্তাকার স্কেলের, বৃত্তাকার স্কেলের পার্ট, বৃত্তাকার স্কেলের পার্ট, তো পিস দেওয়া রয়েছে, আর ভাগ সংখ্যা এন এর মান দেওয়া রয়েছে 100। তো আমাদের প্রথমত ডি বের করা লাগবে এবং আয়তন বের করা লাগবে। প্রথমত ডি বের করতে হবে। তো আমরা কথা হলো যে এখানে আমাদের এলসি এর মান কি দেওয়া আছে, এলসি এর মান না হলে তো ডি বের করতে পারবো না। তাহলে এখানে আমরা প্রথমত এলসি এর মানটা বের করে নিই। এলসি বা নুন্নাঙ্কের মানটা আমরা কিভাবে বের করতে পারি, নুন্নাঙ্কের মানটা আমরা বের করতে পারি পিস ভাগ হচ্ছে ঘর সংখ্যা, আমরা তো জানি এলসি ইকুয়াল টু পি ভাগের না, তো পি হচ্ছে 1 ভাগ এন এর মান তো দেওয়াই আছে 100। এটা যদি করি তাহলে আমাদের মান বেরোতেছে, আমরা যদি ক্যালকুলেট করি তাহলে একটু ক্যালকুলেট করি, 0.01 আসবে। তাহলে আমরা এখানে লিখে দিই 0.01, 0 সেন্টিমিটার করে দিই, তাহলে 0.001 সেন্টিমিটার, মিলিমিটারে সেন্টিমিটার করে নিলে গেল। আমরা পাবো কিন্তু 0.01 মিলিমিটার পাবো, তাহলে সেন্টিমিটার করলে 0.001 সেন্টিমিটার করে ফেল। এখন বের করবো ডি ইকুয়াল টু ওয়াট, ওকে। আচ্ছা, তো আমরা ডি এর মানটা বের করব। তো আমরা ডি বের করব, তো আমরা জানি ডি ইজ ইকুয়াল টু এল প্লাস সি গুণ এল সি। তো এল এর মান কত, 4.2, প্লাস সি এর মান হচ্ছে, তাহলে গুণ এল সি এর মান হচ্ছে আমরা বের করলাম 0.01। তাহলে এটা যদি বের করি তাহলে আমাদের ডি এর মানটা যেটা আসবে, ক্যালকুলেট করলে আসতেছে, আমরা একটু করে ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে আসতেছে কত আসতেছে দেখি, 4.245 সেন্টিমিটার, এটা মান আসবে 4.245 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের ব্যাসের মান। তো আমাদের বলা হয়েছে সিলিন্ডারের ব্যাস এবং উচ্চতা সমান হলে সিলিন্ডারের আয়তন কত, তাহলে ব্যাস, এই ব্যাস ইজ ইকুয়াল টু উচ্চতা, তাহলে আমরা বলতে পারি ডি ইজ ইকুয়াল টু এইচ, ইজ ইকুয়াল টু বলতে পারি ডি ইজ ইকুয়াল টু এইচ, বা ব্যাস ইজ ইকুয়াল টু উচ্চতা, এইচ এর মানটা কিন্তু যেহেতু আমরা এইভাবে না লিখি, তাহলে অতএব উচ্চতা যদি বলা হয়, উচ্চতা ইকুয়াল টু 4.245
2425 এত সেন্টিমিটার, যেহেতু দুইটা একই। এখন সিলিন্ডার উচ্চতা পেয়ে গেছি। এখন ব্যাসার্ধ যদি বলা হয়, এখানে আমরা একটু আগে লিখতে হতো ব্যাসার্ধ, তাহলে ভালো হতো। ব্যাসার্ধ ইকুয়াল d/2 দিলে 4.245 ভাগ 2 দিলে আমাদের আসতেছে কত? 2 দ্বারা ভাগ করলে 2 পয়েন্ট আসবে না, 2.1225 সেন্টিমিটার। ওকে, তো করলাম আমরা। এখন যেহেতু এটা একটা সিলিন্ডার, বলা হচ্ছে সিলিন্ডারটার ব্যাস, সিলিন্ডারের উচ্চতা, তাহলে সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের আয়তন ভি ইজ ইকুয়াল টু সিলিন্ডারের ক্ষেত্রে আমরা কি বলছিলাম? পাই আর স্কয়ার এইচ। ওকে, একদমই সহজ দিন, পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই 3.1416 ইন্টু আর স্কয়ার, আর তো পেয়ে গেছি 2.5 এর আর স্কয়ার গুণ এইচ এর মানটা, আমরা এইচ এর মান কিন্তু জানা ছিল না, কিন্তু এইচ এখানে বলেই দিছে যে এই ডি এর মান, ব্যাসের মান আর উচ্চতার মান একই। ব্যাসের মান বলা আছে যে এই ব্যাসের মানটা আমরা এখন এটা যদি করে দিই তাহলে হয়ে গেল, বসাই দিলে হয়ে গেল। ব্যাসের মান আর উচ্চতার মান যেহেতু বলা হয়েছে একই, তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে আসতেছে কত? ক্যালকুলেট করলে আসতেছে আমাদের 60.08 সেন্টিমিটার কিউব। 60.08 সেন্টিমিটার কিউব আসবে, এটাই আনসার। ওকে, এটা ছিল আমাদের টাইপ 3 এর অঙ্ক এই সংক্রান্ত। তো টাইপ 3 আমাদের কমপ্লিট। আমরা টাইপ 4 এ চলে যাব। তো এখন আমরা টাইপ 4 এ চলে যাব। টাইপ 4 এ প্রথমত আমরা বেসিক নিয়ে আলোচনা করব। তো বেসিকে আমরা তো প্রশ্ন লাগবে না, তখন আমরা এখানে ট্যাবটা ধরে রাখি। আমরা এখন বেসিক নিয়ে একটুখানি আলোচনা করব। টাইপ 4 এ হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি নিয়ে একটু আলোচনা করতে হবে। তো মেইন ফোকাস রাখতে হবে আমাদের বেসিকে। তো আপেক্ষিক ত্রুটি সংক্রান্ত আমাদের দুই ধরনের অঙ্ক থাকে। একটা হচ্ছে আমাদের সেখানে পার্সেন্টেজ থাকবে না, ঠিক আছে? পার্সেন্টেজ থাকবে না, এক্ষেত্রে যে স্টেপগুলো আমাদের অবলম্বন করতে হবে সেটা আমি এখানে দেখিয়েছি, অবশ্য বলবো। আরেকটা হচ্ছে সেখানে পার্সেন্টেজ থাকবে, তখন কি করতে হবে সেটাও আমি এখানে লিখে রেখেছি। এগুলা সবই, এই যে যেগুলো দিচ্ছি সবই আসলে আমি নোট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। তো আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবেন, লিংক কমেন্ট বক্সে কিংবা ডিসক্রিপশন বক্সে। ওকে, সবগুলো পিডিএফ আমরা দিই ওখানে, তো আসলে নোট করা লাগবে না। ওকে, তো চলুন আমরা বেশি কথা বলবো না, আমরা এখন আলোচনায় আসি। তো আপেক্ষিক ত্রুটি সংক্রান্ত যে সকল গাণিতিক সমস্যা রয়েছে সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সূত্রগুলো হচ্ছে, প্রথমত আপেক্ষিক সূত্র। আপেক্ষিক ত্রুটির সূত্রটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি ভাগ হচ্ছে পরিমাপকৃত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত ত্রুটি গুণ 100%। চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত ত্রুটি গুণ 100%। এখন কথা হলো যে অনেক সময় প্রকৃত দৈর্ঘ্য এবং প্রকৃত প্রস্থ বের করতে হয় কিভাবে? পার্সেন্টেজ যদি না থাকে তাহলে আমরা বের করতে হয় প্রকৃত দৈর্ঘ্য এবং প্রকৃত প্রস্থ। আমরা যেটা করি ওই প্রকৃত যেটা যে দৈর্ঘ্য বা প্রস্থর সাথে আমরা প্রকৃত দৈর্ঘ্য বা প্রকৃত প্রস্থ বের করতে গেলে ওই দৈর্ঘ্য বা প্রস্থর সাথে প্লাস মাইনাস 0.5 আমরা এ করে আমরা এই বের করি প্রকৃত দৈর্ঘ্য প্রকৃত প্রস্থ বা প্রকৃত ক্ষেত্রফল প্রকৃত আয়তন, এগুলো বের করা লাগে। পার্সেন্টেজ না থাকলে এটাই লাগে, এর জন্য বলে রাখলাম। তো এখন আমরা দুইটা টাইপ
টাইপ 2 এর দুই ধরনের অঙ্ক রয়েছে বলেছি। প্রথমত পার্সেন্টেজ থাকবে না, পার্সেন্টেজ থাকবে না। এই ক্ষেত্রে যে স্টেপগুলো অবলম্বন করতে হবে, অবশ্য আমি অঙ্ক করেই দেখাতাম, কিন্তু অঙ্ক করাবো, কিন্তু আগে স্টেপগুলো আমি এখানে লিখে রেখেছি বা এই স্টেপগুলো কাজে লাগবে এবং এগুলা থাকলে অঙ্ক করতে সুবিধা হবে। এই স্টেপ আমি যেভাবে বলতেছি, অনেক সময় দেখা যায় গাইড একটুখানি অন্যরকম ভাবে বা একটুখানি আরেক রকম ভাবে দেওয়া থাকতে পারে বা একটুখানি কমপ্লেক্স করে লেখা থাকতে পারে। তো সেই কথা বিবেচনা করে আমি একটু সহজ করে উপস্থাপন করতেছি, বা এটা অনুসরণ করলে খুব সহজে করতে পারবে আর কি। তো আমি এখন দেখি যে পার্সেন্টেজ না থাকলে কিভাবে আসলে কি করবে। তাহলে প্রথমত আয়তন বা ক্ষেত্রফল বা পরিমাপকৃত যে মানটা তথ্যানুযায়ী, আয়তন বা ক্ষেত্রফল বা পরিমাপকৃত মান যেটা বের করতে হবে সেটা তথ্য অনুযায়ী বের করতে হবে। ওকে, আয়তন ক্ষেত্রফল যে ওই তথ্য অনুযায়ী আয়তন অথবা ক্ষেত্রফল বা পরিমাপকৃত মানটা বের করবো, যে তথ্য দেওয়া থাকে উদ্দীপকে। দ্বিতীয়ত প্রকৃত এখানে কিন্তু পার্সেন্টেজ থাকবে না, মনে রাখতে হবে। পার্সেন্টেজ না থাকলে এই স্টেপটা অবলম্বন করতে হবে। তারপর কি করতে হবে, প্রকৃত দৈর্ঘ্য, প্রকৃত প্রস্থ, প্রকৃত উচ্চতা বের করতে হবে। প্রকৃত দৈর্ঘ্য, প্রকৃত প্রস্থ এগুলো কিভাবে বের করবো, সেই দৈর্ঘ্য বা প্রস্থের সাথে প্লাস মাইনাস 0.5, তাই তো, করলেই বেরিয়ে যাবে। এরপরে তৃতীয় স্টেপ কি, যে সর্বনিম্ন ত্রুটি এবং সর্বোচ্চ ত্রুটি, সর্বনিম্ন ত্রুটি এবং সর্বোচ্চ ত্রুটি, সর্বনিম্ন এবং সর্বোচ্চ ত্রুটি বের করে চূড়ান্ত ত্রুটি আমরা বের করতে পারবো। কিভাবে বের করবো না করবো এগুলো আমরা অঙ্কে লিখবো। আর যদি পার্সেন্টেজ থাকে তাহলে যেটা করতে হবে, পূর্বের ন্যায় আগের মতোই এই স্টেপ, মানে পার্সেন্টেজ না থাকলে যেভাবে করতে হয় সেই একইভাবে পূর্বের ন্যায় কি করতে হবে, আয়তন, ক্ষেত্রফল অথবা পরিমাপকৃত মান বের করতে হবে। সেকেন্ড স্টেপে কি করতে হবে, ত্রুটি বের করতে হবে, ত্রুটিটা বের করতে হবে। তৃতীয় স্টেপে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ক্ষেত্রফল বা যে কোনো ক্ষেত্রফল, তারপর হচ্ছে আয়তন, যে কোনো কিছু তথ্য অনুযায়ী আমরা ক্ষেত্রফল কিংবা আয়তন যাই হোক বের করতে হবে, সর্বোচ্চ সর্বনিম্ন ওই ক্ষেত্রফল, আয়তন ইত্যাদি বের করতে হবে। চতুর্থ স্টেপে চূড়ান্ত ত্রুটি বের করতে হবে। ওকে, এইটা হচ্ছে এই দুই ধরনের অঙ্কের নিয়মের পার্থক্য। তো আমরা এখন এই নিয়মগুলো জানলাম, এই নিয়মের প্রয়োগ আমরা অঙ্কে করব। তো তার আগে আমরা ছোট্ট একটা প্রশ্ন আমরা একটুখানি করি, তাহলে আসলে হবে। এরপর আমরা মেইন অঙ্কে চলে যাবো। এখানে বলা হচ্ছে যে মুশফিকের ব্যাটের দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল যে 95 সেন্টিমিটার। যদি তার পরিমাপে 10% ত্রুটি থাকে তবে ব্যাটের দৈর্ঘ্য কত হতে পারে। 10% ত্রুটি, এখানে পার্সেন্টেজ রয়েছে, তাহলে 10% ত্রুটি কি করতে হবে, কিভাবে করব, এই পার্সেন্টেজ যেহেতু আছে সেহেতু আমরা কি করব, এই 95 সেন্টিমিটারের এই 10% ত্রুটি বের করি, করলে আমরা কত পাইতেছি, 9.5 সেন্টিমিটার। ওকে, তো পার্সেন্টেজ থাকলে ত্রুটি বের করব দৈর্ঘ্যের সাথে প্লাস মাইনাস করে, কত, এই যে যতটুকু ত্রুটির এই পার্সেন্টেজ বের করবো সেইটা হচ্ছে দৈর্ঘ্যের সাথে প্লাস মাইনাস করলে, তাহলে 95 সাথে প্লাস মাইনাস 9.5 করলে আমরা প্লাস করলে পাবো 104.5, আর মাইনাস করলে 85.5। তাহলে এখানে দুইটা কথা বলে রেখেছি, যদি পার্সেন্টেজ যদি থাকে তাহলে যে ত্রুটিটা বের করতেছি এইটা হচ্ছে ওই দৈর্ঘ্য বা প্রস্থ যেটাই হোক তার সাথে প্লাস মাইনাস হবে। আর যদি না থাকে, পার্সেন্টেজ অঙ্কের ক্ষেত্রে না থাকলে এই 0.5 হচ্ছে প্লাস মাইনাস করতে হবে। এটা হচ্ছে পার্থক্য ত্রুটি বের করার। ওকে, আচ্ছা, এটা হচ্ছে মানে পার্থক্য আর কি। তো এখন আমরা অঙ্কে চলে যাব। আমরা এখন টাইপ 4 এর যে অঙ্ক যেটা বলতেছিলাম, দুইটা অঙ্ক রয়েছে, দুই ধরনের অঙ্ক, যেহেতু দুইটা অঙ্ক আমি রেখেছি, পার্সেন্টেজ থাকবে না একটা অঙ্কে আর একটা পার্সেন্টেজ থাকবে, দুইটা অঙ্কই আমি করে দেখাবো। তো চলুন, এবং খাতা কলম
তো প্রথম একটা প্রশ্নে বলা হচ্ছে যে 92, একটা বর্গাকার ঘরের দৈর্ঘ্য হচ্ছে 92 মিটার এবং দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি হয়েছে আমাদের 7%। তো ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি, তো এখানে পার্সেন্টেজ রয়েছে আর কি। তো আগে আমরা যেহেতু পার্সেন্টেজ না থাকলে মানে নিয়ম দেখেছি, সেহেতু আবার পরের নিয়মটা করি, পরের অঙ্কটা করি। এখানে বলা হচ্ছে যে একটা বর্গাকার বইয়ের দৈর্ঘ্য 92, একই নাকি? আচ্ছা একই, তবে পার্সেন্টেজ আছে এবং পার্সেন্টেজ নাই। ওকে, আচ্ছা তাহলে আমরা এটা করি, 35 নম্বর এখানে লেখা আছে, এটা করব। অবশ্য আমি এটা পাল্টে দেবো আর কি, সাজানোতে ভুল হয়েছে, কিন্তু অসুবিধা নাই, ঠিক করে দেবো। ওকে, তো বলা হচ্ছে যে একটা বর্গাকার বইয়ের দৈর্ঘ্য 92 মিটার, ওই সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার আছে। তো ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত? মনে করো তুমি একটা রোলার দিয়ে মেপেছো, ক্ষুদ্রতম, যাই হোক সব কথা রাখি, এখানে কিন্তু আমাদের কি নাই, পার্সেন্টেজ নাই। তো পার্সেন্টেজ না থাকলে আমরা কি করব মনে আছে? আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু করাই দেবো। ওকে, স্টেপ বাই স্টেপ আমি কিন্তু খুব সহজেই করাই দেবো, যাতে অসুবিধা না হয়। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাই দেবো, ইনশাল্লাহ অসুবিধা থাকবে না। তো আমি এটা বের করি। তো যেহেতু আমাদের পার্সেন্টেজ পার্সেন্টেজ থাকবে না, সেক্ষেত্রে প্রথমত আয়তন, ক্ষেত্রফল বা পরিমাপকৃত মান বের করতে হবে। আয়তন, ক্ষেত্রফল বা পরিমাপকৃত মান বের করতে হবে। তো এখানে বলা হচ্ছে একটা বর্গাকার বইয়ের দৈর্ঘ্য এত, একটা বর্গাকার বইয়ের দৈর্ঘ্য এত, তাহলে আমরা কি করতে পারি? আমরা কি জানি, একটা বইয়ের একটা দৈর্ঘ্য দেওয়া আছে বা একটা একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা বর্গাকার একটা বই, মনে করি একটা বর্গাকার একটা বই, তার একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে। তাহলে আহ আমরা কি করতে পারি, বর্গের ক্ষেত্রফল বের করতে পারি, তাই তো? বলছে ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক আপেক্ষিক ত্রুটি কত, যাই হোক অসুবিধা নাই। তাহলে বইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা লিখতে পারি যে দেওয়া আছে বইয়ের দৈর্ঘ্য, দেওয়া আছে বইয়ের দৈর্ঘ্য 92 সেন্টিমিটার। অতএব ক্ষেত্রফল, এটা কিন্তু প্রথম স্টেপ, যে তথ্য দেওয়া থাকবে সেই অনুযায়ী ক্ষেত্রফল, আয়তন এগুলো বের করতে হবে প্রথম স্টেপে। তাহলে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এই 92, এর মানে বাহু গুণ বাহু করলে আমরা কি পাই, ক্ষেত্রফল পাই, বা স্কয়ার করলেও হয়, অসুবিধা নাই। তাহলে আমি কি পাইতেছি এখানে, যদি আমরা 92 গুণ 92 করি তাহলে আমাদের আসে কি, আমরা একটুখানি ক্যালকুলেটরে দেখি। আচ্ছা, মানটা আমরা বসিয়ে দিই, 92 গুণ 92। তো 92 সেন্টিমিটার এর ক্ষেত্রফল বের করলাম। প্রথম স্টেপ কিন্তু আমাদের চলে গেল, যে পরিমাপকৃত মান বের করতে হবে, অর্থাৎ ওই যে আয়তন বা ক্ষেত্রফল যেগুলো, এগুলো বের করতে হবে। এরপরে দ্বিতীয় স্টেপে কি বলা হয়েছে? দ্বিতীয় স্টেপে বলা হয়েছে যে প্রকৃত দৈর্ঘ্য, প্রকৃত প্রস্থ অথবা উচ্চতা বের করতে হবে, অর্থাৎ তথ্য অনুযায়ী। তো এখানে আমাদের তথ্য তো দেওয়া রয়েছে দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যরে কি করতে হবে, প্রকৃত দৈর্ঘ্য বের করতে হবে। যে তথ্য দেওয়া থাকবে সেই অনুযায়ী বের করতে হবে, দৈর্ঘ্য প্রস্থ সেই অনুযায়ী। তো আচ্ছা, বইটি লিখবো যে বইটির প্রকৃত দৈর্ঘ্য। তো প্রকৃত দৈর্ঘ্য আমরা কিভাবে বের করবো? যেহেতু এখানে পার্সেন্টেজ নাই, এই যে অঙ্ক, এই অঙ্কে কোথাও পার্সেন্টেজ নাই। তো পার্সেন্টেজ না থাকলে বলেছি যে প্লাস মাইনাস 0.5 হবে। তাহলে কি এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 92, তাহলে প্রকৃত দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু, তাহলে 92 এর সাথে প্লাস মাইনাস আমরা 0.5 করলেই আমাদের কি হয়ে যাবে, 92.5 হবে। আর কি হবে, 92.5 থেকে এখন 91.5।
ক্যালকুলেটরে চাপলে হয় বা মুখে মুখে করলে হয়, অসুবিধা নেই। তো হয়ে গেল এত থেকে এত। এখন আমাদের তৃতীয় স্টেপটা কি ছিল মনে আছে? তৃতীয় স্টেপ হচ্ছে সর্বনিম্ন ত্রুটি এবং সর্বোচ্চ ত্রুটি বের করতে হবে। সর্বনিম্ন ত্রুটি, সর্বোচ্চ ত্রুটি, বা এরপরে চূড়ান্ত ত্রুটি বের করতে হবে। কিভাবে আমরা দেখি তো, সর্বনিম্ন ত্রুটি এবং সর্বোচ্চ ত্রুটি আমি লিখি। সর্বনিম্ন, সর্বনিম্ন ত্রুটি আমরা কিভাবে বের করব, আর সর্ব উচ্চ ত্রুটি আমরা কিভাবে বের করবো এটা দেখাই। তো এখানে দুইটা আমাদের মান রয়েছে, একটা হচ্ছে বড় আর একটা ছোট। তো এখন ত্রুটি তো বের করব, তার আগে এই সর্বনিম্ন ত্রুটি বের করতে গেলে এখানে একটা ইয়ে আছে, সেটা হচ্ছে এখানে যে তথ্য থাকবে সেই অনুযায়ী ক্ষেত্রফল অথবা মানে আয়তন বের করে নিতে হবে। কিভাবে? এই যে সর্বনিম্ন আয়তন, ওই ক্ষেত্রফল, আয়তন নয়, এখানে ক্ষেত্রফল, যেহেতু 12 দেওয়া আছে। আর যদি দৈর্ঘ্য প্রস্থ থাকে তাহলে তো ক্ষেত্রফল, আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি থাকে তখন আমরা সেটা আয়তন দিয়ে করতে পারি, অবশ্যই দেখাবো। বা এখানে শুধুমাত্র দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে যদি প্রশ্নে যদি দৈর্ঘ্য না থাকে, যদি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটা থাকতো তাহলে আমরা কিন্তু ক্ষেত্রফল দিয়ে করতাম না, তখন আমরা আয়তন দিয়ে করতাম। তাহলে একইভাবে ক্ষেত্রফল বা আয়তন যে কোনো ক্ষেত্রে কিন্তু একই নিয়ম, যে সর্বনিম্ন ক্ষেত্রফল বের করতেছি, ওখানে সর্বোচ্চ ক্ষেত্র ওই সর্বনিম্ন আয়তন বের করতে হতো যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকতো, এবং প্রত্যেকটার কিন্তু প্রকৃত দৈর্ঘ্য, প্রকৃত প্রস্থ, প্রকৃত উচ্চতা বের করতে হতো। এবং ছোটগুলোরে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? ছোট আয়তন বা ছোট ক্ষেত্রফল। বড়গুলোরে যদি গুণ করি তাহলে সেটা পাবো কি? সর্বোচ্চ ক্ষেত্রফল বা আয়তন। এভাবে নিয়মটা হচ্ছে এমন। তাহলে সর্বনিম্ন ক্ষেত্রফল আমরা যদি বের করতে চাই, তাহলে সর্বনিম্ন যদি বলি, তাহলে 91.5 রে গুণ 91.5, এভাবে করতে হবে। তাহলে 91.5 গুণ 91.5 যদি করা হয় তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো, আমরা যদি মানটা বসাই তাহলে পাইতেছি 25 সেন্টিমিটার স্কোয়ার, যত সেন্টিমিটার। আর ক্ষেত্রফল তাহলে এখানেও সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা এটা কিন্তু সর্বনিম্ন পেলাম, সর্বনিম্ন মানটা ব্যবহার করলে সর্বনিম্ন ক্ষেত্রফল। ওকে, এখন সর্বোচ্চ ক্ষেত্রফলটা বের করি। এখানে আমরা লিখতে পারি সম্ভাব্য, সম্ভাব্য লিখলে ভালো হয়। ঠিক আছে, সম্ভাব্য সর্বোচ্চ ক্ষেত্রফল। তাহলে সর্বোচ্চ পেতে গেলে বড়টা এ করতে হবে, 5 ইন্টু 99.5। এটা যদি আমরা বের করি তাহলে আমাদের আসবে, আমরা বের করলে পাইতেছি 0.25 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দুইটা পাইছি, একটা বড় ক্ষেত্রফল পাবো, একটা বড় ছোট ক্ষেত্রফল পাবো, দুইটা পাইছি। এখন আমাদের বের করতে হবে কি? সর্বনিম্ন ত্রুটি আর সর্বোচ্চ ত্রুটি। কিভাবে? যে সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি আর সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি, তাই তো? আমাদের কিন্তু স্টেপ কিন্তু এটাই ছিল, স্টেপ কিন্তু এটাই ছিল না, যে সর্ব সর্বনিম্ন ত্রুটি এবং সর্বোচ্চ ত্রুটি বের করতে হবে। কিন্তু সর্বনিম্ন ত্রুটি আর সর্বোচ্চ ত্রুটি বের করতে গেলে আগে কিন্তু সম্ভাব্য নিম্ন ক্ষেত্রফল বা আয়তন, তথ্য অনুযায়ী আর কি, ক্ষেত্রফল বা আয়তন করতে হবে, আর সম্ভাব্য বড় বড় ক্ষেত্রফল বা আয়তন এটা বের করে নিতে হবে। তারপর তো সর্বনিম্ন ত্রুটি বা সর্বনিম্ন বা সর্বোচ্চ হচ্ছে চূড়ান্ত ত্রুটি বের হবে। কিভাবে আমরা একটু দেখি।
যে সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি কি করব, যে আমাদের যে বড়, আমরা প্রথমেই যে ক্ষেত্রফল বের করেছিলাম, আমরা প্রথমেই যে ক্ষেত্রফলটা বের করেছি, এই যে এই ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফল থাকুক বা আয়তন থাকুক যেটাই থাকুক, সেটা থেকে এই সর্বনিম্ন বের করতে গেলে সেটা হচ্ছে কি করব, বিয়োগ করব, এবং বড়টার ক্ষেত্রেও বিয়োগ করব। এভাবেই কিন্তু আমরা এই এটা বের করতে পারবো, সর্বনিম্ন ত্রুটি বা সর্বোচ্চ ত্রুটি, এগুলো আমরা বের করতে পারবো। খুবই সহজ বিষয় আর কি। তো আমরা দেখি আমাদের মানটা বের করি। তো আমরা এখানে মডুলাস চিহ্ন ব্যবহার করব, তাহলে প্লাস মানটাই আমরা ব্যবহার করতে পারবো। তাহলে এখানে দেখি বড় ছোটোর ক্ষেত্রে হয় তো অনেক সময়, এই জন্য এই মাইনাস আমাদের 83, যেহেতু সর্বনিম্ন ত্রুটি বের করতেছি তাহলে এটা ব্যবহার করব, এই ক্ষেত্রফলটা ব্যবহার করব, 83 72.25। এখন এটা যদি আমরা বের করি তাহলে আমাদের কি আসে, সেটা আসবে 91, যদি বের হয় তাহলে 91.75 সেন্টিমিটার স্কোয়ার সর্বনিম্ন ত্রুটি বেরোবে। এবং সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি, যদি বের করতে চাই তাহলে আমাদের মাইনাস এই যে 85.5625, এই যে মডুলাস চিহ্নটা মানে ব্যবহার করার কারণ হচ্ছে এটা কিন্তু ছোট আর এটা বড় হয়েছে, ছোটটার থেকে বিয়োগ বড়টা বিয়োগ করা যায় না, বা করলে মাইনাস মান আসবে। তো আমরা কিন্তু মডুলাস চিহ্নটা ব্যবহার করলে তাহলে আমরা প্লাস মানটাই নিতে পারি। তাহলে সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটিটা বের হবে আমাদের 92.25 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, আচ্ছা, এখন সবই তো পাইলাম, এখন সর্বশেষ আমাদের সর্বশেষ যে ধাপটা সেটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি বের করা। তো চূড়ান্ত ত্রুটি অতএব মানে চূড়ান্ত ত্রুটি থেকে আপেক্ষিক ত্রুটি তো বের করতে হবে। তো চূড়ান্ত ত্রুটিটা হচ্ছে, এখানে চূড়ান্ত ত্রুটি কোনটা, চূড়ান্ত ত্রুটি হচ্ছে এই সর্বনিম্ন ত্রুটি আর সর্বোচ্চ ত্রুটির ভিতরে এখানকার এই যে মানটা বের করব, এই মানটার ভিতরে যে মানটা সর্বোচ্চ মানে বা বড়, যে মানটা বড় সেই মানটাই আমরা ব্যবহার করব। তো যে মানটা কোনটা বড়, এটা মান বড় না, তো চূড়ান্ত ত্রুটি হচ্ছে এই 92.25, এটাই হচ্ছে চূড়ান্ত ত্রুটি, এটাই চূড়ান্ত ত্রুটি। এই মানটা, যে মানটা এই সর্বনিম্ন ত্রুটি কিংবা সর্বোচ্চ ত্রুটি, এই দুইটা ত্রুটির মাঝে যে মানটা বড় থাকবে, এখানে যে মানটা বেরোবে না, বের হওয়ার পরে যে মানটা বড় হবে সেই মানটাই চূড়ান্ত ত্রুটি হিসেবে গণ্য হবে। এখন আমরা আমাদের আপেক্ষিক ত্রুটি, আমাদের সর্বশেষ যে ধাপটা সেটাই আমরা ব্যবহার করব। তো আমরা এখন আমাদের সর্বশেষ আপেক্ষিক ত্রুটিতে চলে যাব, যা আমরা জানি যে আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু চূড়ান্ত ত্রুটি ভাগ হচ্ছে পরিমাপকৃত ত্রুটি গুণ 100%। এই যে এখানে আমাদের মেইন হচ্ছে চূড়ান্ত ত্রুটি বের করাই হচ্ছে মেইন উদ্দেশ্য, এর জন্য এত কিছু করা। তো চূড়ান্ত ত্রুটি আমরা পেয়ে গেছি 92.25। আর পরিমাপকৃত ত্রুটিটা কি, পরিমাপকৃত ত্রুটি হচ্ছে এই যে আমরা প্রথমে যে ক্ষেত্রফল বের করেছিলাম, এইটাই হচ্ছে পরিমাপকৃত ত্রুটি। তাহলে আমাদের পরিমাপকৃত ত্রুটি কত, 84.64 গুণ 100%। তো এটা যদি আমরা 100% করে দিই তাহলে ক্যালকুলেট করলে আমাদের যে মানটা বেরোবে সেটা হচ্ছে 8.9%, এটাই অ্যান্সার। ওকে, তাহলে আমরা আরেকবার একটুখানি সামারাইজ করে দিই। প্রথমত আমাদের প্রশ্নের তথ্য অনুযায়ী, প্রশ্নে যদি শুধুমাত্র দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমরা একেবারে নিশ্চিত যে সেটা ক্ষেত্রফলের ক্ষেত্রফল এর আপেক্ষিক ত্রুটি বের করতে হবে বা বলেই দেবে। আর যদি প্রশ্নে শুধুমাত্র
আহ দৈর্ঘ্য, যদি প্রশ্নে দেওয়া থাকে দৈর্ঘ্য এবং প্রস্থ, সেটাও ক্ষেত্রফল। আবার ঘনবস্তুর ক্ষেত্রে যদি বলা হয় তাহলে আয়তনের আপেক্ষিক ত্রুটি বের করতে পারবো, অসুবিধা নেই। আর যদি প্রশ্নে দৈর্ঘ্য প্রস্থ যদি থাকে, দৈর্ঘ্য এবং প্রস্থ, তাহলে আমরা ক্ষেত্রফলের ত্রুটি বের করি। তাহলে এখানে কথা আছে, সেখানে প্রকৃত দৈর্ঘ্য প্রকৃত প্রস্থ বের করতে হয়, এবং সেই অনুযায়ী হচ্ছে সম্ভাব্য হচ্ছে সর্বনিম্ন ক্ষেত্রফল বের করব। মানে কি, ছোট মানটা দিয়ে গুণ করলেই কি হয়ে যাবে, সর্বনিম্ন ক্ষেত্রফল বেড়ে যাবে, বড় মানটা দিয়ে গুণ করলে সর্বোচ্চ ক্ষেত্রফল বেড়ে যাবে। এরপরে এই মান অনুযায়ী আমরা কি করব, সর্ব সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি আর সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি বের করব। সেক্ষেত্রে এই মান থেকে, এখান থেকে বার্তা দিয়ে আমরা তো নিয়ম দেখাই দিছি। এরপরে এই দুইটার ভিতরে যে মানটা বড় থাকবে সেই মানটা চূড়ান্ত ত্রুটি হিসেবে গণ্য হবে এবং সেটা এখানে বসে যাবে। আর পরিমাপকৃত ত্রুটি যেটা প্রথমেই ক্ষেত্রফল বা আয়তন যেটাই বের করি না কেন, সেটা এখানে বসে যাবে। নিয়ম একই, ক্ষেত্রফল আয়তন সব ক্ষেত্রেই একই নিয়ম, অথবা তথ্য অনুযায়ী হবে সেটা। ঠিক আছে, এক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই থাকলে তিনটা প্রকৃত দৈর্ঘ্য প্রকৃত প্রস্থ বের করেই হচ্ছে কি সম্ভাব্য সর্বনিম্ন ক্ষেত্রফল আয়তন বের করব, আর সর্বোচ্চ আয়তন বের করব। তারপর সর্বনিম্ন ত্রুটি সর্বোচ্চ ত্রুটি, এবার দুইটার ভিতরে যেটা বড় হবে সেটাই হচ্ছে চূড়ান্ত ত্রুটি হিসেবে ব্যবহার করবো, আর পরিমাপকৃত যে ত্রুটি বা আয়তন যেটা প্রথমেই আমরা বের করে রাখবো আয়তনের ক্ষেত্রে, সেটা বসাই দিব, গুণ 100% করে দিলে হয়ে গেল। একদমই সহজ বিষয়। এটা কিন্তু আমাদের পার্সেন্টেজ না থাকলে, ঠিক আছে, পার্সেন্টেজ না থাকলে আমরা এভাবে করতে পারবো। এরপরে আমরা আমরা আরেকটা প্রশ্ন আমাদের করব, সেটা হচ্ছে পার্সেন্টেজ থাকলে। পার্সেন্টেজ থাকলে আমরা কিভাবে করব, সেটাও একই নিয়ম। আমরা যদি একটুখানি দেখাই, আমাদের সেখানে পার্থক্য নাই। পার্সেন্টেজ থাকলে আর না থাকলে এখানে তেমন কোনো পার্থক্য নাই। এখানে শুধুমাত্র প্রকৃত দৈর্ঘ্য প্রস্থ বের করেছি এই 0.5 দিয়ে, ওখানে যেটা থাকে ওইটা দিয়েই প্রকৃত দৈর্ঘ্য প্রকৃত প্রস্থ করতে হয়, এছাড়া কোনো পার্থক্য ওখানে নাই। একই ধরনের জিনিসটা আমরা একটুখানি দেখিয়ে দিই। যেমন এই যে বলা হয়েছে একটা বর্গাকার ঘরের দৈর্ঘ্য 92 মিটার, তো দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি হয়েছে কত পার্সেন্ট, 7%। তাহলে ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত হবে, এটা বলা হচ্ছে। তো আমরা এখানে 36 নম্বর এটা। তো আমরা একটুখানি আমি বুঝাই দিই, এটা এটা কিন্তু 35 নম্বর। পার্সেন্টেজ না থাকলে, আর এটা হচ্ছে পার্সেন্টেজ থাকলে। ওকে, 36 নম্বর। তো যাই হোক, এখানে বলা হচ্ছে যে আহ, একটা বর্গাকার ঘরের দৈর্ঘ্য হচ্ছে 32 মিটার, দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 7% হলে ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত। তাহলে একইভাবে কিন্তু এখানে যেহেতু এটা দেওয়া আছে, আমরা করি, আমি বুঝাই দেবো, অসুবিধা নেই। দেওয়া আছে যে ঘরের দৈর্ঘ্য 92 মিটার, অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু 32 × 32, ওই 92 × 92, 32 বলতেছি কেন, তো 92 × 92 যদি করি তাহলে আমাদের আসতেছে 84, 64। তাহলে এখন যেটা করব সেটা হচ্ছে যে প্রকৃত দৈর্ঘ্য বের করতে হবে। প্রকৃত দৈর্ঘ্য বের করতে হবে, তাই তো। তার আগে কথা হলো ত্রুটি আছে, এখানে কিন্তু 7% ত্রুটি, তাই তো। তো এখানে আমরা বলবো যে বইয়ের পরিমাপে ত্রুটি, ওই বইয়ের না, এখানে কি ঘরের ঘরের পরিমাপে ত্রুটি, ঘরের পরিমাপে ত্রুটি কত,
92 এর 7%, মানে কি 92 ইন্টু 7/100। এটা যদি আমরা ক্যালকুলেট করি একটুখানি, কত আসে দেখি। তো আমাদের এটা আসতেছে 0.63। তো আমরা এখন যেটা করব সেটা হলো যে এখন প্রকৃত যে দৈর্ঘ্য বা প্রকৃত প্রস্থটা বের করব। এখন কথা কথা বলেই দিয়েছিলাম যে প্রকৃত দৈর্ঘ্য আর প্রকৃত প্রস্থ এই পার্সেন্টেজ থাকা না থাকার মধ্যে পার্থক্য, অঙ্কের তেমন কোনো পার্থক্য নেই। কথা হলো পার্সেন্টেজ যদি থাকে তাহলে এই ত্রুটি যতটুকু বেরোবে সেটাই হচ্ছে যোগ বিয়োগ হবে। আর যদি পার্সেন্টেজ না থাকে তখন আমরা 0.5 ধরে হচ্ছে প্লাস মাইনাস করি। আর ত্রুটি ত্রুটি থাকে বা পার্সেন্টেজ থাকলে আমরা সেটা ত্রুটির মানটা বের করি এবং সেটাই যোগ বিয়োগ করলে প্রকৃত দৈর্ঘ্য দিয়ে ওইটাই করি। এই ছাড়া কোনো পার্থক্য নেই, বাকি স্টেপ সবই একই। আর করলে বোঝা যাবে। তাহলে প্রকৃত দৈর্ঘ্য আমরা যদি বের করি, তাহলে প্রকৃত দৈর্ঘ্য কত? 92 প্লাস মাইনাস এ। এখন একবার 92 এর সাথে প্লাস মাইনাস হচ্ছে আমাদের 0.63 করলে তো এখানে আমরা তো 92.63 পাবো। আর থেকে কত পাবো? আর একবার হচ্ছে কি এই 92 এর থেকে 0.63 বিয়োগ করি। তাহলে পাবো হচ্ছে 91.37। ওকে, এটাই হলো কথা। তো এখন আমরা কি করব? সম্ভাব্য সম্ভাব্য সর্বোচ্চ সর্বনিম্ন নিম্ন ক্ষেত্রফল আর সম্ভাব্য বুড়ো ক্ষেত্রফল। সম্ভাব্য যে সর্বোচ্চ ক্ষেত্রফল, এই দুটা আমরা বের করে ফেলবো। তাহলে সম্ভাব্য সর্বনিম্ন ক্ষেত্রফল আমরা এই 91.37 ইন্টু 91.37 করে পেয়ে যাব সম্ভাব্য বড়, মানে এটা বড় বা সর্বোচ্চ যেটা সেটা আমরা বড়টা গুণ করে দেবো 92.63, তাহলে পেয়ে যাবো। তাহলে দুইটা আমরা করি। তাহলে যেটা আমরা পাইতেছি, তো আমরা এখন ক্যালকুলেশন করি যে 91 ইন্টু তাহলে আমরা এখানে পাইতেছি আর এখানে আরেকবার আমরা ক্যালকুলেশন করব যে 92.63 গুণ 92.63। তো মান আমরা বসাই ফেলি। এখন আমাদের কথা হচ্ছে যে সর্বনিম্ন সর্বনিম্ন আর সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি বের করতে হবে। তো সর্বনিম্ন আর সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি, প্রথমত সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি আর সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি বের করি। সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি, সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি হিসাবে আমরা তাহলে কি করব? মেইন তো আছেই, মাইনাস সর্বনিম্ন যে মানটা, এটা প্রথম 83, এই মানটা দিব এখন।
83 47। আচ্ছা, একটা মান পাবো। আরেকটা হচ্ছে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি। এটার ক্ষেত্রে ওই একইভাবে সেম, এখানে কোনো পার্থক্য নাই। আগের মতো যে অঙ্ক দিয়ে করলাম একই রকম। তো শুধুমাত্র এই প্লাস মাইনাসের এখানে ওই পার্সেন্টেজ না থাকলে হচ্ছে 0.5, আর থাকলে এই পার্সেন্টেজটা একটু বের করে সেই মানটা বসাতে হবে। আর বাকি সবই একই, বাকি নিয়ম সবই একই, কোনো পার্থক্য নেই। 31, সরি, তাহলে আমরা মান পাবো দুইটা। তাহলে আমরা একটুখানি দেখি। লাস্ট হচ্ছে এত, তাই তো? তাহলে 84, 64 মাইনাস, এখানে পাবো 116.31। আচ্ছা, এখন এটা বের করি। 84 মাইনাস 83, 48.469, 115.52। তাহলে সর্বোচ্চ মানটা যেটা, এটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি, এটা। তাহলে আমরা জানি, এখন সূত্র বসায় অঙ্ক করাই দিলে হয়ে গেল। আমরা জানি মানে আপেক্ষিক ত্রুটি চূড়ান্ত ত্রুটি ভাগ হচ্ছে পরিমাপকৃত ত্রুটি গুণ 100%। তো এখন চূড়ান্ত ত্রুটি তো এটাই, যেটা বড় মান, বা পরিমাপকৃত ত্রুটির মান তো যেটা বের করব সেটা, এই যে ক্ষেত্রফল বা আয়তন যেটাই বেরোক তথ্য অনুযায়ী, সেটাই হচ্ছে তার হচ্ছে পরিমাপকৃত ত্রুটি গুণ 100%। এখন এটাকে আমরা একটুখানি ক্যালকুলেট করি। তো ক্যালকুলেট করলে আমরা যেটা পাইতেছি, যে ত্রুটির মানটা সামথিং আরো পার্সেন্টেজ আমরা এখানে পেয়ে যাব। তো এটাই ছিল মূলত আজকের এই 4টা টাইপের ম্যাথ। তো এইভাবে আসলে করলেই সকল অঙ্কই পারা যাবে। তো আমি পিডিএফটা দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে থাকবে। এখন কথা হলো কি যে পরামর্শ, এই নিয়ম অনুযায়ী এখন এই সংক্রান্ত আয়তন দিয়ে হোক, যাই দিয়ে হোক, সকল কিছুই পারা যাবে। এখন এইটা আমি যে নিয়মটা দিলাম সেটা প্র্যাকটিস করে এবং এই নিয়ম অনুযায়ী গাইড থেকে একটুখানি করার চেষ্টা করো, দেখবে যে এই সংক্রান্ত তথ্য অঙ্ক আছে সবই পারবে। আয়তনের ত্রুটি হোক, ক্ষেত্রফলের ত্রুটি হোক, সবগুলোই পারবে। নিয়ম তো একই। ওকে, তো সবাই ভালো থাকবে।